প্রথম বক্তৃতা, পৃষ্ঠা 11, ব্র্যাকেটে বিষয়ের গুরুত্ব, দেশ ও কাল, বঙ্কিম প্রতিভার উদয়, বঙ্কিমচন্দ্রের ব্যক্তি মানুষ ও কাব্য প্রেরণার উন্মেষ। প্রথম রচনা দুর্গেশ নন্দিনী। 1. নিষ্ঠা। আমি অতি দুঃসাহসিক কার্যে ব্রতী করিয়াছি। আজিকার এই বিদ্বজ জনসভায়, বিশেষ করিয়া মহা সরস্বতীর এই পূজামণ্ডপে আমি আমার মৃৎকুটিরের সেই স্বল্প প্রাণ ক্ষীণরশ্মি সন্ধ্যাদ্বীপ জ্বালাইয়া বাংলার সর্বোচ্চ সাহিত্যিক প্রতিভার আরতি করিতে মনস্থ করিয়াছি, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির সশ্রদ্ধ পরিচয় করিতে অগ্রসর হইয়াছি। এই উপন্যাসগুলি বঙ্কিমের কবি প্রতিভার শ্রেষ্ঠ কীর্তি। তিনি যে শ্রেণীর কবি ছিলেন, বাংলার সেই শ্রেণীর কবি তাহার স্বগোত্র বা সমকক্ষ এ পর্যন্ত আর কেহ আবির্ভূত হন নাই। সেই কবি প্রতিভা কেমন তাহা বিচার করিতে হইলে যে পাণ্ডিত্য, রসজ্ঞান ও কবিশক্তির মতোই আর এক শক্তির প্রয়োজন, আমার তাহা নাই। এজন্য আমি এতকাল বাংলা সাহিত্যের ছোট বড় অনেক কবির সম্বন্ধে যে অনধিকার চর্চা করিতে সাহস পাইয়াছি, বঙ্কিম সম্বন্ধে সে সাহস সঞ্চয় করিতে পারি নাই। ঋষি ও মনীষী বঙ্কিম সম্বন্ধে আমি আমার সাধ্যমতো যে আলোচনা বহু প্রসঙ্গে করিয়াছি, তাহাতে আমার মনের উৎকণ্ঠা নিবারিত হইয়াছে। সে সম্বন্ধে আমার বক্তব্য আমি একরূপ শেষ করিয়াছি। কিন্তু বঙ্কিমচন্দ্রের ওই কাব্যকীর্তি, বাংলার কাব্য উদ্যানের সেই অনন্য সদৃশ্য অতি বৃহৎ ও দৃঢ়বৃন্ত স্থলকমলগুলির শোভা ও মধুর সৌরভ আমার রসচৈতন্যে যে গভীর অনুভূতি সঞ্চার করিয়াছে, তাহাকে বাগার্থের পরিচিত পটে প্রসারিত করিয়া একখানি তদনুরূপ বা তদুপমেয় বাণীচিত্র রচনা করিতে পারি নাই। তাহার প্রধান কারণ, বাংলা সাহিত্যে ঐরূপ কাব্যসৃষ্টির কোনো নজির বা ঐতিহ্য নাই। আমাদের প্রাচীন ও আধুনিক সাহিত্যশাস্ত্রে উহার রূপ রস প্রমাণ করিবার কোনো মানদণ্ড যেমন নাই, তেমনি ওই গঠন এবং ওই আদর্শের এমন কোনো কাব্য নাই, যাহার পাশে রাখিয়া তুলনার দ্বারা উহার জাতিকুল নির্ণয় করা যায়। সত্য বটে, দেশীয় সাহিত্যে ইহার অনুরূপ আদর্শ খুঁজিয়া পাওয়া না গেলেও ইংরেজি সাহিত্য হইতে নজির উদ্ধার করিয়া ওই জাতীয় গদ্য কাব্যের অন্তত ছাঁচটা নির্দেশ করা যায়। কিন্তু বাংলার সাহিত্য সমাজে সাহিত্যের যে সংস্কার বা মানস অভিজ্ঞতা আছে, তাহাতে ঐরূপ পরিচয় করাও চলিবে না। ইংরেজি কাব্যের সেই বিকাশ ধারাটিকেও সঙ্গে সঙ্গে আমাদের সাহিত্য সমালোচনার ভিত্তি করিতে হয়, তাহা অসম্ভব। আমি জানি, বঙ্কিমচন্দ্রের উপন্যাস সাধারণ উপন্যাস হিসাবে তা সে যে শ্রেণীরই হোক, বাঙালির রুচি ও রসবোধের যেটুকু অনুকূল, তাহার বেশি মূল্য সেগুলির নাই। এই জন্য এই উপন্যাসগুলির যথোপযুক্ত বিচার যেমন আয়াসসাধ্য, তেমনি তাহাতে আমাদের নিতান্ত গ্রাম্য সাহিত্য দীর্ঘিকার জল বৃথাই আলোড়িত হইবে জানিয়া আমি এ পর্যন্ত এই কার্যে উৎসাহী হইতে পারি নাই। পৃষ্ঠা 12। কিন্তু সহসা জীবনের এই প্রান্তদেশে আসিয়া কেবলই মনে হইতেছিল, একটা কাজ অসম্পূর্ণ রহিয়া গেল। সে কাজ আমা অপেক্ষা বহুগুণে উপযুক্ত কোনো বড় কবি ও সমালোচক আরও উত্তম রূপে সমাধা করিবেন, এ আশা আজি আর নাই। কবি ও সমালোচক বলিলাম এই জন্য যে, এইরূপ রস নিবেদন সত্যকার রসিক না হইলে কাহারও দ্বারা সম্ভব হয় না। শ্রুতি বলিয়াছেন, ব্র্যাকেটে রস বৈ শয়ে বিসর্গ। সেই রসস্বরূপ ব্রহ্মকে সৃষ্টিতে সাকার দেখেন কবিরা। আবার কবির সেই সাকার কাব্য বিগ্রহকে পূজামণ্ডপে দর্শনার্থীগণের নয়নগোচর করিবার জন্য যে মন্ত্রপাঠ করিতে হয়, তাহাতেও সেই কবির মতোই
অনুভূতি চাই। সেই বিগ্রহের মধ্যে কবি যে প্রাণ প্রতিষ্ঠা করিয়াছেন, তাহাকে নিজের প্রাণে প্রতিষ্ঠা করিতে হয়। কেবল ঘণ্টা বাজাইলে ও দ্বীপ ঘুরাইলেই সেই মূর্তি সজীব হইয়া উঠে না। এই জন্য ওই যে সমালোচক, তাহাকেও কবি হইতে হইবে। কেবল পাণ্ডিত্যের ঘণ্টাধ্বনি করিলেই চলিবে না। সেইরূপ কবিত্ব বিদ্যা বা মেধার দ্বারা লাভ করা যায় না। ইনভার্টেড কমার মধ্যে ন মেধয়া না বহুনা শ্রুতেন ইনভার্টেড কমা ক্লোজ। ইহার উপর আধুনিক বাঙালির জীবনে, সমাজে, ধর্মে ও চিন্তাধারায় যে বিপরীত স্রোত বহিতেছে, তাহাতে কবি বঙ্কিমের কাব্য শ্রদ্ধা বা সহজ অনুভূতিযোগে পাঠ করাও দুঃসাধ্য হইয়াছে। এই সকল চিন্তা করিয়া আমি এতদিন যাহা করিতে সাহস পাই নাই, আজ এই জরাব্যাধি পীড়িত দেহে অতিশয় নিরানন্দ ও নিরুৎসাহিত চিত্তে সে দুরূহ ব্রত স্বীকার করিয়াছি। আমি জানি আমার হৃদয়ে আর সেই রসোল্লাস নাই, প্রৌঢ় যৌবনের সেই স্থির ও দৃঢ় ভাবদৃষ্টি নাই। জাতীয় সমাজের সহিত সহযোগিতা ও সহমর্মিতার যে স্বাস্থ্যকর ও প্রেম সত্যময় সম্বন্ধ সাহিত্যিক ধ্যানকর্মের জন্যই অত্যাবশ্যক, তাহাও ঘুচিয়াছে। কেন ঘুচিয়াছে তাহা বলিব না। বিশেষ করিয়া এই স্থানের এই সভায় যাহারা আমার সারা জীবনের একক সংগ্রামের কথা জানেন বা জানিয়াও অস্বীকার করেন না, তাহাদিগকে বলিবার প্রয়োজনও নাই। এই অবস্থায় আজ আমি আমার সাহিত্য মন্ত্রের মন্ত্রগুরু, প্রেম ও পৌরুষের, কবিত্বের ও মনীষার, স্বদেশপ্রেম ও বিশ্বপ্রীতির সেই যুগাবতার বঙ্কিমচন্দ্রের অসীম উৎকণ্ঠাময় গভীর সমাকুল কবিকল্পনার অসম সাহসিক প্রয়াস ও দিব্য প্রতিভার বিদ্যুৎ বিভাসময় কবি হৃদয়ের মধ্যে দৃষ্টিপাত করিতে উদ্যত হইয়াছি। এ বয়সে তাহা কি উচিত না সম্ভব? আমি বেশ বুঝিতেছি এই যে দুঃসাহস, ইহার অনুরূপ শক্তি আমার নাই। তবু কেন যে এই শীর্ণ বাহু ও ভগ্ন গান্ডীব লইয়া আমি আজিকার এই রুক্ষ কঠিন মেদিনীতল ভেদ করিয়া ভগবতীর অমৃতধারা উচ্চারিত করিতে প্রবৃত্ত হইয়াছি, অথবা ব্র্যাকেটে তিতীর্ষু দুস্তরং মোহাদ উডুপেনাস্মি সাগরম ব্র্যাকেট ক্লোজ, তাহা আপনাদিগকে বলিয়াছি। আমার এই উদ্যমকে আপনারা সেই চক্ষে দেখিবেন, মনে মনে বলিবেন, বাংলার যে এক গৌরবময় যুগ সম্ভবত চিরদিনের মতো অস্তমিত হইয়াছে, সেই যুগের যুগনায়ক ও শ্রেষ্ঠ কবির, তাহার মতো সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি কবির কীর্তিকীর্তন করিতেছে এমন একজন, যাহার শক্তি নাই, কেবল ভক্তিটুকু অবশিষ্ট আছে। কিন্তু তাহা তো আজিকার গণিত বিজ্ঞান শোধিত মানব ধর্মশাস্ত্রে গ্রাহ্য হইবে না। না হোক, আপনারা কেবল আমার এই অক্ষমতাকে বঙ্কিম প্রতিভারও পরিচয় হিসাবে গ্রহণ করিবেন না। আমার এই ভয় ও নিরাশার কারণ আছে। পৃষ্ঠা 13। একদিন নৈরাশ্য জয় করিবার জন্য আমি মনে মনে বঙ্কিমচন্দ্রকে স্মরণ করিতাম। চির বিদায়ের কালে টেনিসনের আর্থারকে তাহার শেষ অনুচর যাহা বলিয়াছিল, আমিও তাই বলিতাম। আহ, মাই লর্ড আর্থার, হুইদার শ্যাল আই গো? হোয়ার শ্যাল আই হাইড মাই ফোরহেড অ্যান্ড মাই আইস? ফর নাও I see the true old times are dead, and I, the last, go forth companionless, and the days darken around me, and the years, among new men, strange faces, other minds. তাহার উত্তরে আর্থার যাহা বলিয়াছিলেন, আপনারা সকলে তাহা স্মরণ করিবেন। কিন্তু সেই আশ্বাস বা বিশ্বাস ক্রমে ক্ষীণ হইয়াছে। ওল্ড অর্ডার চেঞ্জড, ইল্ডিং প্লেস টু নিউ ইনভার্টেড কমার মধ্যে। কেন, তাহাও তিনি বলিয়াছিলেন, কিন্তু তিনি পরিবর্তনের কথাই বলিয়াছিলেন, একেবারে উচ্ছেদ হওয়ার কথা বলেন নাই। যদি তাহাও সত্য হয়, তথাপি এই যে যুগে আমরা বাস করিতেছি, তাহাতে
প্রাচীনের উচ্ছেদ হইয়াছে, কিন্তু নবীনের আবির্ভাব এখনো সুদূর পরাহত বলিয়াই মনে হইতেছে। এ যেন এক সৃষ্টি ও আর এক সৃষ্টির মধ্যবর্তী প্রলয়ের কাল। প্রাচীনের প্রতি আস্থা নাই, নবীনের প্রতিও বিশ্বাস নাই। এই যুগে আমি সেই প্রাচীনের যে একটি জ্যোতির্ময় স্তম্ভকে প্রদক্ষিণ করিতে চাহিতেছি, তাহাতে আপনারা আমাকে উপহাস করুন, কিন্তু সেই জ্যোতিস্তম্ভকে করিবেন না, কারণ আমি তাহার সংবাদবাহক মাত্র। আমি নিজে এই অনিত্যেরই অংশ, কিন্তু বঙ্কিমচন্দ্র যুগান্তরেও অচল অটল হইয়া বিরাজ করিবেন, কারণ তাহার প্রতিভা পুষ্পে নিত্যের অমৃত পরাগ বিদ্যমান ছিল। তাহার এই কবিকীর্তিগুলির পুণ্যের পদপরশ লাগিয়াছিল। এইবার সেই পরিচয় আরম্ভ করি। প্যারা। কাব্য পরিচয়ের পূর্বে কবি জীবনের ও কবি মানুষের কিছু সংবাদ লইতে হয়, এবং তাহাও বুঝিবার জন্য সেই কাল ও বিশেষ লগ্নের গ্রহ সন্নিবেশ দেখিতে হয়। অতএব সেই কালের একটি সংক্ষিপ্ত এবং আমাদের পক্ষে যেটুকু মাত্র প্রয়োজন সেই পরিচয় দিব। লগ্নটি বিশেষ করিয়া সেই কালের একটা সাহিত্যিক সন্ধিক্ষণ, ভাব ও অভাবের গধূলি লগ্ন। ঠিক সেই লগ্নটিতে সন্ধ্যাকাশে বঙ্কিমচন্দ্রের উদয় হইয়াছিল। বাংলার ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ গত হইয়াছে। প্রাচীন শিক্ষা ও সংস্কৃতির উপরে নির্জীব অথচ দৃঢ়মূল কতকগুলি তামসিক সংস্কারের উপরে বিলাতি যুক্তিবাদ ও জীবনবাদের প্রচণ্ড ধাক্কা তখন কতকটা সামলাইয়া আসিয়াছে। হিন্দু কলেজের ইয়ং বেঙ্গলেরাও তখন জাতীয় আত্মমর্যাদা রক্ষার জন্য সংস্কার কার্যে নায়কতা করিতেছেন। আর সকল ক্ষেত্রে কোনো কিছুর স্থায়ী পত্তন করিতে না পারিলেও বাঙালি প্রায় 50 বৎসরের চেষ্টায় একপাশে একটু দাঁড়াইবার স্থান করিয়া লইয়াছে। সে সেই ইউরোপীয় বিদ্যার বাহন ইংরেজি ভাষাকেও জাতিদান না করিয়া নিজের মাতৃভাষাকে শক্ত সমর্থ করিয়া তুলিয়াছে, অন্তত তাহার ভিতটা মজবুত করিয়া লইয়াছে। বেশ বুঝিতে পারা যায়, এতদিন যে বিপ্লব চলিতেছিল তাহা মুখ্যত ভাব বিপ্লব। তাহার কারণ ইংরেজ শাসনের সেইকালে বাস্তব জীবন সংগ্রামের সমস্যা সাময়িকভাবে অনেকটা লঘু হইয়া আসিতেছিল। সমাজের সেই নূতনতর বিন্যাসে বাঙালির আশা, উৎসাহ ও উন্মাদনার অন্ত ছিল না। পৃষ্ঠা 14। আসল সমস্যা দাঁড়াইয়াছিল ভিতরের একটা ক্রম ঘনায়মান আধ্যাত্মিক সংকটে। জাতির একেবারে আস্তিক্য চেতনার গ্রন্থিগুলায় টান পড়িয়াছিল। ইংরেজ রাজত্বের শান্তি ও সহজ সুখ সাধনার উপায়গুলা বাঙালিকে যেমন নিশ্চিন্ত ও মুগ্ধ করিয়াছিল, তেমনি জলের উপরিতলে পদ্ম যেমন স্থির সৌন্দর্য বিস্তার করে, কিন্তু অন্তঃস্থলে জলরাশির মধ্যে তাহার বৃন্ত নাল গূঢ় সঞ্চারী স্রোতবেগে টনটন করিয়া ওঠে, তেমনি বাঙালি সমাজের উপরিতলে ওই উৎসাহ ও সুখের আশা জাগিয়া থাকিলেও ভিতরে সেই নব্যশিক্ষিত সমাজে একটা গূঢ়তর মানসিক অশান্তি ক্রমেই বৃদ্ধি পাইতেছিল। এই চেতনার উদ্রেক করিয়াছিলেন রাজা রামমোহন। তখনও রীতিমতো ইংরেজি শিক্ষা আরম্ভ হয় নাই। তারপর ইংরেজি শিক্ষার বিস্তার ও তাহার ফলস্বরূপ সমাজ বিদ্রোহ ও ব্যক্তির স্বাতন্ত্র্য ঘোষণা। নূতন ভাবচিন্তার আঘাতে প্রাচীন হিন্দু সমাজে যে সাড়া পড়িয়াছিল, চারিদিকে গেল গেল রব উঠিয়াছিল, তাহাতে বাদ প্রতিবাদী ছিল মুখ্য, এবং তাহার প্রয়োজনে বহু পত্রপত্রিকার উদ্ভব হইয়াছিল। ওই শতাব্দীর অর্ধেক অতিবাহিত হইবার পর আমরা এই কয়েকটি প্রধান ঘটনা লক্ষ্য করি। ধর্ম সংস্কারে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা, সমাজ সংস্কারে বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন, এবং সাহিত্য সংস্কারে শকুন্তলা ও সীতার বনবাসের আবির্ভাব, এবং তাহার উপরে মধুসূদনের যুগান্তকারী কাব্য মেঘনাদ বধ। উহাদের মধ্যে একটি জাতীয় স্থায়ী সম্পদ ও আত্মপ্রতিষ্ঠার উপায়রূপে দেখা দিয়াছিল সাহিত্যের পথে বাঙালির ওই নতুন জগতের পদক্ষেপ। আমি পূর্বেই বলিয়াছি, ওই যুগের যত কিছু উৎকণ্ঠা তাহা মুখ্যত
মানস জীবনেরই সীমাবদ্ধ ছিল। যাহা কিছু কর্ম প্রচেষ্টা তাহাও বাদানুবাদ, মত প্রতিষ্ঠা ও ভাব প্রচারের অধিক ছিল না। ইহার কারণ ওই জাগরণ তখনও জাতিগতভাবে হয় নাই, এমনকি সমাজকেও শহর অঞ্চল ছাড়া প্রভাবিত করিতে পারে নাই। সমাজ তখনও নিদ্রিত, বরং ইংরেজের সুশাসন কল্পনায় নিশ্চিন্ত ও সুখ নিদ্রারত ছিল। যেহেতু জাগরণ হইয়াছিল, তাহার ফলে একদিকে যেমন ওই ধর্মতত্ত্ব, সমাজ সংস্কার প্রভৃতি লইয়া নানা আদর্শবাদের আন্দোলন, তেমনি আর একদিকে বাঙালি একটি নূতন সাহিত্যের রসাস্বাদ করিয়া সেই রস নিজের ভাষায় নিজের সাহিত্যে পান করিবার জন্য উদ্গ্রীব হইয়াছে। মধ্যে কবিওয়ালা, পাঁচালী, যাত্রাগান হইতে ঈশ্বরগুপ্তের কবিতায়, বিশেষ করিয়া তাহার সাহিত্যপ্রীতির নানা নিদর্শনে সেকালের ইংরেজি নবিশ তরুণেরা বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট ও তাহার সম্বন্ধে আশান্বিত হইয়াছিলেন। ইহার পরে বিদ্যাসাগরের অভিনব ছন্দের গদ্য রচনা এবং মধুসূদনের ওই কাব্য বেশ একটু আশার কথাই বটে। অতএব নবযুগের প্রভাব বাঙালির রসজীবনে সারা জাগাইয়া একটা নূতন সাহিত্যকেই নবভাবের আধার রূপে গড়িয়া তুলিবে, এমন সম্ভাবনাই দেখা দিয়াছিল। উপরের দিকে, অর্থাৎ যাহারা ইংরেজ শাসন ও ইংরেজি শিক্ষার দৌলতে অচিরেই জাতির নেতৃত্বপদ অধিকার করিবে, তাহাদের জীবনে ঘোরতর আধ্যাত্মিক সংকট অনিবার্য হইয়া উঠিয়াছে। কেহ নাস্তিক, কেহ ধর্মান্তর গ্রহণ, কেহ বা সমাজবিরোধী স্বতন্ত্র সাধনা আরম্ভ করিয়াছে। কিন্তু ওই নিচের দিকে সর্বসাধারণের মিলনভূমিতে একটা সাহিত্যের আসর গড়িয়া উঠিতেছিল, যাহারা ওই সমস্যা সংকট সম্বন্ধে সম্পূর্ণ অচেতন বা ভূক্ষেপহীন, অথচ যাহাদের সচেতনতার উপরেই জাতির আত্মা পরিত্রাণ নির্ভর করে। তাহারা আর কোনো দিকে সাড়া দিবে না। পৃষ্ঠা 15। তাহার কারণ তাহারা বাঙালি মেধা, বুদ্ধি, চিন্তাশক্তি যতই থাকুক না কেন, তাহারা দিনগত পাপক্ষয়ের অধিক সুখ চায় না। সেই সুখতন্দ্রার আলস্য ত্যাগ করাইতে হইলে চাই তাহার ভাব জীবনে গভীরভাবে নাড়া দেওয়া। এ জাতিকে ব্রহ্মতত্ত্ব বুঝাইতে হইলেও জ্ঞানের পথে নয়, প্রাণের তন্ত্রীতে ঝঙ্কার তুলিতে হইবে। অর্থাৎ ব্রহ্ম ও তত্ত্ব থাকিবে না, তাহাকে রস হইয়া উঠিতে হইবে। এই যে এত পুরানো কথার পুনরাবৃত্তি করিলাম, তাহা অবান্তর নয়। বঙ্কিম প্রতিভা যে শুধুই বড় নয়, কিরূপ কালোচিত তাহাও বুঝিয়া লইবার প্রয়োজন আছে। আবার সেই অতি উচ্চ কবি প্রতিভাতেও কি কারণে সূর্যের পার্শ্বচারিণী ছায়ার মতো একটা বিপরীত প্রেরণাও সদা সংযুক্ত হইয়া আছে, তাহারও একটা হদিশ এইখানে মিলিবে। কন্টিনিউড। প্রথম বক্তৃতার 1 নম্বর পাঠ হয়েছে, এবারে 2 নম্বরটি পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 15। বঙ্কিমচন্দ্রের উদয়কাল ইহারই কিছু পরে। তিনি একাধারে কবি ও মনীষী। বাংলার তথা ভারতের ইতিহাসে সেই যে যুগসন্ধিকাল, তাহার সমস্যাও তাহাকে গভীরভাবে উৎকণ্ঠিত করিয়াছিল। বোধ হয় সেই উৎকণ্ঠা নিবারণ তাহার নিজের প্রাণের পক্ষেও প্রয়োজন হইয়াছিল। অতএব আমরা যখন তাহার কবিকীর্তির একটা স্বতন্ত্র পরিচয় করিতে বসিয়াছি, তখন তাহার কবি মানুষের অপর পার্শ্বে ওই যে আর একটা ভাবনা সদা জাগ্রত ছিল, তাহারও কিছু সংবাদ লইব। একই জীবনে এই দুইটি বৃত্তি, ড্যাশ, একটা জ্ঞান বৃত্তি এবং অপরটা রস কল্পনা বৃত্তি, ড্যাশ, প্রায় একসঙ্গে সমান শক্তিশালী হইতে দেখা যায় না। কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রতিভায় এই দুইয়ের আশ্চর্য সমন্বয় হইয়াছিল। ইহার ফলে তাহার চিন্তারাজিতে সেই সংশয় সমস্যার মীমাংসায় যেমন প্রতিভার দিব্যদৃষ্টির পরিচয় আছে, তেমনি তাহার উৎকৃষ্ট কল্পনা শক্তিও তত্ত্বদৃষ্টিবর্জিত নয়। তাই বঙ্কিম প্রতিভাকে একটা পূর্ণতর চিৎশক্তি বা সমগ্র
পুরুষ সত্তার উদ্বোধন বলা যাইতে পারে। তাহার সেই কবি মানুষও একটা বৃহত্তর ব্যক্তি মানুষের অবিচ্ছেদ্য অঙ্গ। এমন প্রতিভার উন্মেষ ও বিকাশ বৃন্তহীন পুষ্পের মতো নয়, মূলে তাহা দৈবী হইলেও এবং সেই কারণেই তাহার প্রকাশের ক্ষণটি পূর্ব মুহূর্ত পর্যন্ত অগোচর থাকিলেও তাহা একটা দৃঢ় বৃন্তকে আশ্রয় করিয়া স্বভাবের নিয়মেই পুষ্টিলাভ করিয়াছিল। সেই উন্মেষ ও পুষ্টির একটা ইতিহাস নিশ্চয় আছে। আবার প্রতিভারও জাতিভেদ আছে। শক্তি যেরূপ বহুরূপা, কবি প্রতিভাও তেমনি এক স্তরের বা এক প্রকৃতির নয়। কোনো প্রতিভা অঙ্গারে অগ্নিদীপ্তির মতো, তাহার স্পর্শে অতি মূর্খ বাণীকণ্ঠ হইয়া ওঠে। তথাপি একথাও স্বীকার করিতে হইবে যে মৃদঙ্গার যেরূপ উজ্জ্বলতা ধারণ করে একটা হীরকখণ্ড, সেই আলোকে ততপেক্ষা দীপ্তিমান হয়। আবার কবিদিগকে বিদ্বান হইতে হয় না বটে, কিন্তু জ্ঞানী হইতে হয়। সেই জ্ঞান তাহারা ওই দিব্য শক্তির বলে আর এক উপায়ে শোষণ করিয়া লন। মহাকবি শেক্সপিয়ারের ঐশী প্রতিভাও তেমন জ্ঞানের সাপেক্ষতা স্বীকার করিয়াছিল। সে জ্ঞান যেমন করিয়াই আহৃত হোক না কেন, বঙ্কিমচন্দ্রের প্রতিভাও যেমন, সেই প্রতিভার উন্মেষও তেমন বিচিত্র বলিয়াই মনে হয়। পৃষ্ঠা 16। পূর্বেই বলিয়াছি, প্রথম দিকে কাব্যপ্রীতি অপেক্ষা জ্ঞান পিপাসাই অধিক ছিল। বিদ্যার অনুশীলন তিনি প্রথম হইতেই কিছু অধিক মাত্রায় করিয়াছিলেন। বঙ্কিমচন্দ্রের জীবন ইতিহাস নাই, যাহা আছে তাহা এমনই অসম্পূর্ণ কিংবা সৎসন্ধ বিদ্যার জল্পনা কল্পনাপূর্ণ যে তাহা হইতে এ বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। আমি কয়েকটি তথ্য এবং আরও কয়েকটি ইঙ্গিত মাত্র সংকলন করিয়া একটু পরিচয় দিবার চেষ্টা করিব। ছাত্রাবস্থায় বঙ্কিমচন্দ্রের ইতিহাস পাঠে এমন আসক্তি ছিল যে কলেজের ইংরেজ অধ্যক্ষ তাহা লক্ষ্য করিয়া বিশেষ মন্তব্য করিয়াছিলেন। সেই বয়সেই তিনি ইউরোপীয় ইতিহাসের বড় বড় গ্রন্থ পড়িয়া ফেলিয়াছিলেন। এই ইতিহাস পাঠ বঙ্কিমচন্দ্রের কল্পনাকে কিরূপ উজ্জীবিত করিয়াছিল তাহা আমরা জানি। শুধু তাহাই নয়, তাহার জীবন দর্শনের একটা বড় সহায়তাও করিয়াছিল। ঐরূপ পাঠ পিপাসা একটা বৃহত্তর পিপাসার অধীন ছিল বলিয়াই মনে হয়। সেই পিপাসার বশেই তিনি বয়োবৃদ্ধির সহিত ইউরোপীয় দার্শনিক চিন্তা ও বৈজ্ঞানিক তত্ত্বগুলিও প্রাণের আকুলতা সহকারে অধিগত করিয়াছিলেন। ওইকালে তিনি ইংরেজি কাব্য সাহিত্য এবং অনুবাদে ইউরোপীয় কাব্য সাহিত্য প্রাচীন ও আধুনিক যথারুচি অধ্যয়ন করিয়াছিলেন। তাহার সেই রসপিপাসু মনের পর্যটন পরিধিও অনুমান করা দুরূহ নয়। কোন কোন তীর্থে তিনি হৃদয়ের অর্ঘ্য নিবেদন করিয়াছিলেন তাহার ইঙ্গিত তাহার রচনার কোন কোন স্থানে প্রকাশ হইয়া পড়িয়াছে। ইহাই ছিল তাহার প্রতিভার সেই ক্যাপাসিটি ফর টকিং ইনফাইনাইট পেন্স ইনভার্টেড কমার মধ্যে। আমরা আজকাল প্রতিভার প্রধান প্রমাণ ইহাই স্থির করিয়াছি যে উহার সহিত কোনো সাধনা বা শ্রমের সম্পর্ক নাই, উহা আদৌ স্বয়ম্ভূ। আমি বঙ্কিমচন্দ্রের মানস প্রকৃতির সেই ক্ষুধা ও তাহার পথ সংগ্রহের কথা সংক্ষেপে উল্লেখ করিলাম। ওই ক্ষুধা কখন হইতে জাগিয়াছিল তাহা জানা না গেলেও উহা যে উত্তরোত্তর বৃদ্ধি পাইয়াছিল এবং শেষে উহাই একটা আধ্যাত্মিক সত্য পিপাসায় তথা জীবন জিজ্ঞাসায় পরিণত হইয়াছিল তাহার নিঃসংশয় প্রমাণ তাহার সর্ববিধ রচনায়। কোথাও তত্ত্বের নিরন্তর বিচারে, কোথাও কাব্যের অত্যুচ্চ কল্পনায় জাজ্জল্যমান হইয়া আছে। আমরা ইহাও জানি যে বঙ্কিমচন্দ্র যৌবনে একরূপ নাস্তিক হইয়াছিলেন, অর্থাৎ এই জগৎ ও জীবনের বাহিরে ইহার ঊর্ধ্বে ঈশ্বর নামক সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও ন্যায়বান কোনো নিয়ন্তা আছেন সে বিশ্বাস হারাইয়াছিলেন, অথচ মনুষ্য জীবনকে তুচ্ছ করিতে পারেন নাই এবং এই জীবনকেই সার্থকতা দান করিবার জন্য
একটি দার্শনিক ধর্মতত্ত্বের প্রতি আকৃষ্ট হইয়াছিলেন। তিনি আগস্ট কমটি AUGUSTE এর প্রত্যক্ষ মানব ধর্মবাদ গ্রহণ করিয়াছিলেন। একবার তিনি নিজেরই জবানিতে এইরূপ আত্মকথা প্রকাশ করিয়াছিলেন, যথা: আমি তরুণ অবস্থা হইতে আমার মনে এই প্রশ্ন উদিত হইত, এ জীবন লইয়া কি করিব? ইনভার্টেড কমার মধ্যে সমস্ত জীবন ইহারই উত্তর খুঁজিয়াছি। উত্তর খুঁজিতে খুঁজিতে জীবন প্রায় কাটিয়া গিয়াছে। অনেক প্রকার লোকপ্রচলিত উত্তর পাইয়াছি। তাহার সত্যাসত্য নিরূপণ জন্য অনেক ভোগ ভুগিয়াছি, অনেক কষ্ট পাইয়াছি, যথাসাধ্য পড়িয়াছি, অনেক লিখিয়াছি, অনেক লোকের সঙ্গে কথোপকথন করিয়াছি এবং কর্মক্ষেত্রে মিলিত হইয়াছি। পৃষ্ঠা সংখ্যা 17। সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, দেশি বিদেশি শাস্ত্র যথাসাধ্য অধ্যয়ন করিয়াছি। জীবনের সার্থকতা সম্পাদনের জন্য প্রাণপাত পরিশ্রম করিয়াছি, কিন্তু শেষ পর্যন্ত তাহার সেই এক জিজ্ঞাসা ঘুচে নাই। তিনি নিজ জীবনের অভিজ্ঞতা হইতে যে জ্ঞান লাভ করিয়াছিলেন, তাহা এই: পৃথিবীতে যে সকল বিষয় কাম্যবস্তু বলিয়া চিরপরিচিত, তাহা সকলই অতৃপ্তিকর এবং দুঃখের মূল। সকল স্থানেই যশের অনুগামিনী নিন্দা, ইন্দ্রিয় সুখের অনুগামী রোগ, ধনের সঙ্গে ক্ষতি ও মনস্তাপ, কান্ত বপু জরাগ্রস্ত বা ব্যতিদুষ্ট হয়, সুনামেও মিথ্যা কলঙ্ক রটে। ফল ধন পত্নী যারেও ভোগ করে। মানসভ্রম মেঘমালার ন্যায় শরতের পর আর থাকে না। বিদ্যা তৃপ্তিদায়িনী নহে, কেবল অন্ধকার হইতে গাঢ়তম অন্ধকারে লইয়া যায়। এ সংসারে তত্ত্ব জিজ্ঞাসা কখন নিবারণ করে না? এটা ব্র্যাকেটে কমলাকান্ত। এই প্রাণময় উৎকণ্ঠা যে কবি শক্তিকে আশ্রয় করিয়াছিল, তাহা যে কেবল কাব্যের বিলাসকলা কুতূহল, এমনকি আত্মমানসের আর্ট পিপাসা নিবারণের জন্যই নয়, পরন্তু তাহাতে সেই বিরাট জিজ্ঞাসা ও গভীর সংশয়ের সেই বার্ডেন অব দ্য মিস্ট্রি, BURDEN, মিস্ট্রি MYSTERY, ইনভার্টেড কমার মধ্যে, যত কিছু আকৃতি ও আক্ষেপ অতি গভীর ছন্দে উৎসাহিত হইবে, ইহাই স্বাভাবিক। এ জীবন লইয়া কি করিব? ইনভার্টেড কমার মধ্যে এ প্রশ্নের যে জীবন, তাহা ব্যক্তির জীবন নয়, নিখিল মনুষ্য জীবন। যে জীবনের সহিত মিলাইয়া নিজ জীবনের অর্থ করিতে হইবে, তাহা একটা আত্মভাবনারূপ ইগোইস্টিক EGOISTIC সুমার্জিত নীতির ফ্রেমে বাঁধা জীবন নয়। সে জীবন নীতি দুর্নীতির যত কিছু দ্বন্দ্ব, প্রেয় ও শ্রেয়ের সমস্যা এবং মনুষ্য হৃদয়ের প্রবলতম প্রবৃত্তির রঙ্গস্থল। বঙ্কিমচন্দ্র সেই জীবনের রহস্যভেদ করিতে চাহিয়াছিলেন। বিদ্যা বা পাণ্ডিত্য অর্জনই সেই ক্ষুধার কারণ নহে, কিন্তু তরুণ বয়স হইতেই এই যে জিজ্ঞাসা, এই যে জ্ঞানের অনুশীলন বা নানা বিদ্যা অর্জনের তপস্যা, ইহা কি ভবিষ্যৎ কবিকর্মের জন্য প্রস্তুত হওয়া? আশ্চর্যের বিষয় এই যে এমন কোনো বিশেষ উদ্দেশ্য বা সংকল্পের পরিচয় ওই কালের অন্য আচরণে পাওয়া যায় না। তাহার হৃদয় ও মন যেভাবে পুষ্ট হইয়াছিল, যে প্রচুর পথ্য সংগ্রহ করিতেছিল, তাহা যেন তাহার অজ্ঞাতসারেই তাহাকে সেই মহান কবিকর্মে যোগ্য করিয়া তুলিয়াছিল। কারণ ইহাতে সন্দেহ মাত্র নাই যে মহাকবি মিল্টনের মতো সেই মহান কবিব্রত উদযাপনের জন্যই তিনি ঐরূপ তপস্যায় রত হন নাই। আবার জীবনের যে রুদ্র ভীষণ মূর্তির সম্মুখে দীর্ঘদিন একাসনে বসিয়া এবং বারবার মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং প্রতিবার শেষ মুহূর্তে মুক্তি পাইয়া রুশিয়ার শ্রেষ্ঠ ঔপন্যাসিক দস্তয়েভস্কি অবশেষে যেমন মনুষ্য জীবনের মহাকাব্য রচনা করিয়াছিলেন, বঙ্কিমচন্দ্রের কাব্যপ্রেরণা সেইরূপ প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ নয়, বরং তাহা একটু অপ্রত্যাশিত বলিয়াই মনে হয়। সে যেন তাহার অন্তরে উদ্ভব হইতে একটা দিব্য আলোকরশ্মিপাতের মতো। কারণ প্রথমত তিনি তৎপূর্বে প্রাণ মনের ওই পিপাসা মিটাইতেই ব্যস্ত ছিলেন। দ্বিতীয়ত তদানীন্তন বাংলা সাহিত্যের প্রতি তাহার কিছুমাত্র আস্থা ছিল বলিয়া মনে হয় না।
পৃষ্ঠা সংখ্যা 18। বালক বয়সে তিনি ঈশ্বরগুপ্তের প্রভাকরে ইনভার্টেড কমার মধ্যে কয়েকটি পদ্য লিখিয়াছিলেন। পরে যেন অতিশয় লজ্জিত হইয়াই সে অভ্যাস ত্যাগ করেন। তারপর তিনি ইংরেজি সাহিত্যের সমুদ্র তীরে বিচরণ করিয়াছিলেন। তাহাতে মনের যে প্রসার এবং সেই সঙ্গে সাহিত্যের আদর্শ বিষয়ে যে উচ্চাভিমান হওয়া স্বাভাবিক, তাহাই তাহাকে স্বয়ং লেখনী ধারণে নিবৃত্ত করিয়াছিল, এমনই মনে হয়। এমনও হইতে পারে যে তাহার সেই সাহিত্যিক উচ্চাশয় তৃপ্ত করিবার পক্ষে যে ভাষা ও যে ছাঁচের প্রয়োজন, তাহার পক্ষে ওইকালের বাংলা ভাষা ও সাহিত্যিক রুচি, একদিকে গ্রাম্যতা, আবার অপরদিকে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের সেই পণ্ডিতি কাব্য অতিশয় অনুপস্থিত বলিয়া তেমন প্রয়াস নিষ্ফল মনে করিয়াছিলেন। অন্তত ইহা সত্য যে তিনি তাহার প্রথম উপন্যাস রচনা করিবার পূর্বে বাংলা গদ্যের কোনরূপ চর্চা করেন নাই, বরং তাহার যে একটু নমুনা পাওয়া গিয়াছে তাহা ভয়াবহ বলিলেও হয়। অতএব সিদ্ধান্ত করিতে হয়, তিনি যেমন তাহার পূর্ববর্তীদের রচনার বিশেষ সংবাদ রাখিতেন না, তেমনি মাতৃভাষায় সাহিত্য রচনার সংকল্প তাহার নিজেরও ছিল না। আমি এখানে তাহার প্রথম রচনা ইংরেজি রাজমোহনস ওয়াইফ ইনভার্টেড কমার মধ্যে সম্বন্ধে বিশেষ কিছু বলিব না। তাহার কারণ ওই রচনাটিতে বঙ্কিমী কাব্যকল্পনার পূর্বাভাস নাই। উহাতে কেবল ইহাই প্রমাণ হয় যে যুবক বঙ্কিমচন্দ্র বিলাতী উপন্যাস রসও প্রচুর পরিমাণে আস্বাদন করিতেছিলেন এবং তাহার ফলে সেই কবিতা লেখার মতোই একরূপ শৌখিন সাহিত্য চর্চায় অবসর বিনোদনের ইচ্ছা তাহার হইয়াছিল। বঙ্কিমচন্দ্র যে এই সময়ে বহু বিলাতী উপন্যাস এবং বিশেষ করিয়া রোমান্স জাতীয় আখ্যান পাঠ করিয়াছিলেন, তাহার সাক্ষ্য তাহার রচনার মধ্যেই আছে। তিনি স্যার ওয়াল্টার স্কট, লর্ড লিটন, এমনকি উইলকি কলিন্সের উপন্যাস বিশেষ অনুরাগ সহকারে পাঠ করিয়াছিলেন। ডিকেন্স, থ্যাকারে, জর্জ এলিয়টও নিশ্চয় পড়িয়াছিলেন। রোমান্সগুলির পরে সম্ভবত ডিকেন্সের নভেল তাহার ভালো লাগিয়াছিল। কমলাকান্তের দপ্তর ইনভার্টেড কমার মধ্যে, পিকুইক পেপার্স, PICKWICK, পিকুইক পেপার্স এর একটু গন্ধ আছে। তথাপি রোমান্সই দুই কারণে প্রিয়তর ছিল বলিয়া মনে হয়। প্রথমত সেগুলির গল্পরস, দ্বিতীয়ত কল্পনার ঐশ্বর্য। পরে তিনি ফরাসি মহাকবি ভিক্টর হুগোর উপন্যাস পাঠ করিয়াছিলেন এবং হয়তো স্কট অপেক্ষা তাহার সহিত অধিকতর স্বগোত্রতা অনুভব করিয়াছিলেন। কিন্তু এ সকল হইতে কেবল ইহাই প্রমাণিত হয় যে বঙ্কিমচন্দ্র বিদেশি জ্ঞান বিজ্ঞানের মতো বিদেশীয় সাহিত্য রসও পুরামাত্রায় আস্বাদন করিতেন। শেক্সপিয়ারের নাটকগুলির উল্লেখ করা বাহুল্য মাত্র। সেকালের ইংরেজি নবীশ বাঙালির পক্ষে শেক্সপিয়ার পাঠ হিন্দুর মহাভারত পাঠের মতোই ছিল। আমি এক্ষণে তরুণ বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক রসচর্চার কথা বলিতেছি। কবি বঙ্কিমের কাব্য প্রেরণা সম্বন্ধে বলিবার সময় এখনো আসে নাই। ওই রাজমোহনস ওয়াইফ রচয়িতা তখনও সেই বঙ্কিমচন্দ্র হইয়া উঠে নাই। 3. রাজমোহনস ওয়াইফ ইংরেজির 1864 সালে প্রকাশিত হয়। উহাকেই বঙ্কিমচন্দ্রের প্রথম সাহিত্য রচনা বলিতে হইবে। যুবক বঙ্কিম যে প্রেরণার বশে ওই উপন্যাস রচনা করিয়া থাকুন না কেন, তিনি পরে উহাকে একরূপ গোপন করিয়াছিলেন। তাহার কারণ এই বোধ হয় যে ঠিক ওই সময়েই বা কিছু পরে তাহার অন্তর্দেবতা জাগিয়া উঠিয়াছিল। পৃষ্ঠা সংখ্যা 19। সজ্ঞানে না হইলেও একটা প্রবল প্রবর্তনা ভিতর হইতে অনুভব করিয়াছিলেন। তিনি যে রাজমোহনস ওয়াইফকে একেবারে পরিত্যাগ করিয়াছিলেন, পুস্তকাকারে প্রকাশিত করিতেও প্রবৃত্ত হন নাই, ইহাতেই বুঝিতে পারা যায় তিনি তাহার পূর্ব মনোভাব সম্পূর্ণ ত্যাগ করিয়াছিলেন। নব্য ইঙ্গবঙ্গ সমাজ হইতে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করিয়া বাংলা ভাষা ও সাহিত্যকে পরম আগ্রহে আলিঙ্গন করিয়াছিলেন। পরে তাহার সেই অন্তর্পুরুষ মাতৃভাষায়
ওই সাহিত্যের মধ্য দিয়াই তাহাকে এক চিরদূরায়মান অথচ উত্তরোত্তর ব্যাকুলতা সঞ্চারী পরম তীর্থের পথে যাত্রা করাইয়াছিলেন। বঙ্কিমচন্দ্রের সমগ্র কবিজীবন, তাহার উপন্যাসমালা সেই ক্রমপ্রসারিত ডোরটি নিরীক্ষণ করিলে তাহাই বিশ্বাস হয়। যাত্রাকালে বঙ্কিমচন্দ্র নিশ্চয়ই সজ্ঞানে তাহা অনুভব করেন নাই। তাহার কবি আত্মার সেই অভিযান একরূপ নিরুদ্দেশ যাত্রার মতোই ছিল। আমরা যাহা আজ সহজেই দেখিতে পাই, সেদিন তিনি তাহা দেখিতে পান নাই। পাইলে তিনি দুর্গেশনন্দিনীতে আরম্ভ করিয়া সীতারামে পৌঁছিতেন না। দুর্গেশনন্দিনীতে বঙ্কিমচন্দ্রের কবি মানুষ যেদিকে মুখ ফিরাইয়াছে, তাহা নিতান্তই রোমান্স পন্থা বলিয়া মনে হয়। পরবর্তী উপন্যাসগুলিতে যদি তিনি ঐরূপ কাঁচা রোমান্স রসে পুনরাবৃত্তি করিতেন, তবে আমরা ইহাই সিদ্ধান্ত করিতাম যে বঙ্কিমচন্দ্র নিছক কাব্য রচনা অর্থাৎ চিত্তরঙ্গিনী বৃত্তির অনুশীলন ছাড়া আর কিছুই করিতে মনস্থ করেন নাই। দুর্গেশনন্দিনীতে যুবক বঙ্কিম সেই কাব্যকলা শাস্ত্রবিধি মান্য করিয়া দুইটি বিষয়ে নিজের কবিশক্তি পরীক্ষা করিয়াছিলেন। প্রথম, গল্প নির্মাণের শক্তি; দ্বিতীয়, নরনারীর হৃদয়াবেগকে গীতিকাব্য হইতে কাহিনী কাব্যে পাত্রান্তরিত করিয়া তাহাকে নাটকীয় ঘটনামুখে বিস্ফুরিত করিবার শক্তি। এই দুই তাহার কবিজীবনের সেই যাত্রারম্ভে প্রধান পাথেয় ছিল। জীবনের রোমান্স ও কাব্যের রোমান্স এক নয়। তথাপি বঙ্কিমচন্দ্র যে জীবন কাব্য রচনা করিতে অগ্রসর হইয়াছিলেন, তাহাতে হৃদয়ের প্রবলতম অনুভূতিকে নাটকীয় ঘটনাসন্ধিতে প্রত্যক্ষ গোচর করাইতে হইবে। বঙ্কিম তাহার কাব্যগুলিতে তাহাই করিয়াছিলেন। না করিতে পারিলে সেই উপন্যাসগুলি কাব্যের রোমান্স হইত, জীবনের কাব্য হইত না। বঙ্কিমচন্দ্রের কবিচিত্তে জাগরণ বা প্রতিভার প্রথম প্রস্ফুরণ এইরূপেই ঘটিয়াছিল। তথাপি তাহার কবিরূপে ঐরূপ আত্মপ্রকাশ এই জন্য বিস্ময়কর যে ধরনের বিদ্যানুশীলন এবং তত্ত্বজিজ্ঞাসার যে উচ্চাভিমান ওইকালে তাহার স্বভাবসিদ্ধ ছিল, তাহাতে সহসা এই পরিবর্তন অস্বাভাবিক বলিয়া মনে হইবে। সেকালের পাঠক সমাজ, তাহার সমসাময়িক শিক্ষিত সম্প্রদায়ও দুর্গেশনন্দিনীর আবির্ভাবে রীতিমতো বিস্ময়বোধ করিয়াছিল। আজ আমরা আরও এক কারণে বিস্মিত হই যে বঙ্কিম ইতিপূর্বে সেই তরুণ বয়স হইতে জীবনের রহস্য জবনিকা অপসারিত করিয়া তাহার অন্তরালে মৃত্যুর অমৃত রূপ দেখিবার আশায় অধীর হইয়াছিলেন। ইউরোপের জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যের তীর্থে অঞ্জলি ভরিয়া জীবন যজ্ঞশালার সেই সোমরস আকণ্ঠ পান করিয়াছিলেন এবং শেষে তাহার পুরুষ আত্মার তীব্র উৎকণ্ঠা তাহাতে নিবারিত না হওয়ায় জীবনের সেই মহা নেপথ্য সম্বন্ধে নাস্তিক হইয়া ওপার হইতে এপারে দৃষ্টি ফিরাইয়া প্রত্যক্ষ মানব ধর্মবাদের আশ্রয় লইয়াছেন। পৃষ্ঠা 20। তাহার পক্ষে এইরূপ একটা কাব্য প্রণয়নের লঘু লীলা সম্বন্ধ সম্ভব হইল কেমন করিয়া, ইহাই বিস্ময়কর। কিন্তু প্রতিভার জন্ম, উৎকৃষ্ট কবিশক্তির উন্মেষ এমনই নিয়তি নিয়ম বহির্ভূত। যাহাকে লঘু লীলা বলিয়া মনে হইয়াছিল, পরমুহূর্তে তাহাই বৈশাখী ঝটিকা, রুদ্র কান্ত মেঘ, নীল জলঝটায় দুর্নিরীক্ষ হইয়া উঠিয়াছে। কপালকুণ্ডলাও কাব্য, কপালকুণ্ডলার মধ্যে ইনভার্টেড কমা, এমন কাব্য জগতের কথা সাহিত্যে অল্পই আছে। এই উপন্যাসে বঙ্কিমের কবিদৃষ্টি সৃষ্টির তলদেশে একটা মিষ্টিক তত্ত্ব আবিষ্কার করিয়া মনুষ্য নিয়তির দুর্জ্ঞতাকেই ঘনাইয়া তুলিয়াছে। উহাতে তিনি যে মহাশক্তির ধ্যান করিয়াছেন, তাহা সাধারণ মানব চৈতন্যের অতীত। তাহার নিকটে তিনি কীটানুকীট মানুষকে অতি অসহায় ও শক্তিহীন দেখিয়াছেন। এই দৃষ্টি সেই প্রতীচ্য জীবনদর্শনেরই প্রাচ্য প্রতিক্রিয়া। ইতিপূর্বে ইউরোপের ইতিহাস, দর্শন, বিজ্ঞান ও সাহিত্য অধিগত করিয়াছে যে অসামান্য মেধা ও ভাবুকতার অধিকারী, সেকালের এক সুস্থ সবল বাঙালি সন্তান যেন সহসা সেই সকলের আঘাতেই তাহার কুণ্ডলিনী জাগিয়া উঠিয়াছে।
ঊনবিংশ শতাব্দীর ইউরোপ ফরাসি বিপ্লবে সেই নরমেদ যজ্ঞে যে হবিশেষ পান করিয়া নব আশা ও উন্মাদনায় অধীর হইয়াছে, যুবক বঙ্কিমও সেকালের বঙ্গীয় ইংরেজ গুরুর মুখে তাহারই মন্ত্রে দীক্ষিত এবং সেই সাহিত্যতন্ত্রে শিক্ষিত হইয়াছিলেন। কিন্তু তাহার সেই আধ্যাত্মিক উৎকণ্ঠা তাহাতে নিবারিত হয় নাই, সে কথা পূর্বে বলিয়াছি। এতদিনে তাহার সেই অশান্ত চিত্তের অসীম উৎকণ্ঠা সকল তত্ত্ব, সকল চিন্তা ও মতবাদকে সবলে অপসারিত করিয়া সেই শক্তির, সেই প্রকৃতিরূপা মহামায়ার শক্তির মুখামুখি দাঁড়াইয়াছে। সেই প্রকৃতিকে তিনি ইউরোপের জীবন গ্রন্থেই সাক্ষাৎকার করিয়াছিলেন। তারপর যেন সহসা তাহার দৃষ্টি আরও ভিতরে প্রবেশ করিল। তাহার বাঙালি দেহে রক্তগত তান্ত্রিক সংস্কারে উহার ধাক্কা পৌঁছিবা মাত্র আমি যাহাকে কুণ্ডলিনী জাগরণ বলিয়াছি তাহাই ঘটিয়াছিল। সাধারণ ভাষায় তাহার নাম প্রতিভার পূর্ণ জাগরণ। দুর্গেশ নন্দিনীতে ইনভার্টেড কমার মধ্যে একটা আবেগ মাত্র আছে, তাহার কবি মানুষের স্বপ্নাবেশ আছে, কপালকুণ্ডলায় পূর্ণ জাগরণ ঘটিয়াছে। কিন্তু এইখানেই উপন্যাসগুলির ভিতরে আরও প্রবেশ করিবার পূর্বে আমি একটু ভূমিকা করিয়া রাখিব। প্রথমেই এই উপন্যাসগুলির সম্বন্ধে বঙ্কিমচন্দ্র নিজেই যে একটি উক্তি করিয়াছিলেন তাহা উদ্ধৃত করিব। কৃষ্ণকান্তের উইলের ইনভার্টেড কমার মধ্যে বিরুদ্ধ সমালোচনার উত্তরে বঙ্কিমচন্দ্র লিখিয়াছিলেন, কাব্যগ্রন্থ মনুষ্য জীবনের কঠিন সমস্যা সকলের ব্যাখ্যা মাত্র। একথা যিনি না বুঝিয়া একথা বিস্তৃত হইয়া কেবল গল্পের অনুরোধে উপন্যাস পাঠে নিযুক্ত হবেন, তিনি এ সকল উপন্যাস পাঠ না করিলেই বাধিত হই। ইনভার্টেড কমার মধ্যে কথাটা সহসা কবির উক্তি বলিয়া মনে হইবে না, দার্শনিক বা তত্ত্ববাদীর হুঙ্কার বলিয়াই মনে হইবে। কিন্তু কবি প্রবৃত্তি বলিতে যে একটা গভীরতর প্রেরণা বোঝায়, উহাতে তাহারই গূঢ় ইঙ্গিত রহিয়াছে। খাঁটি কাব্য প্রেরণা বলিতে আমি কবির সেই চেতনার স্ফুরণ বুঝিব, যাহাকে একজন বড় ইংরেজ সমালোচক কবির সমগ্র সত্তার পূর্ণ জাগ্রত চেতনা বলিয়াছেন, অর্থাৎ চিন্তাবৃত্তি, হৃদয়বৃত্তি ও কর্মেন্দ্রীয় বৃত্তি, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল ও মরাল, এই তিনের যুগপৎ উদ্দীপনা যাহাতে হইয়া থাকে। পৃষ্ঠা 21। আমি কবি বঙ্কিমের সেই পূর্ণ জাগ্রত চৈতন্যের কথাই বলিতেছি, যাহাতে মানব জীবনের ঊর্ধ্ব হইতে তলদেশ পর্যন্ত সকল সোপান একসঙ্গে দৃষ্টিগোচর হয়। উহাই একাধারে ইন্টেলেকচুয়াল, ইমোশনাল ও মরাল। বঙ্কিমচন্দ্রের জীবনে একটা দ্বন্দ্বের আভাস ইতিপূর্বে দিয়াছি। কবি জীবনের পূর্ণতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে উহা আরও গভীর ও দূর প্রসারী হইয়া উঠিয়াছে। সেই দ্বন্দ্বই সমগ্র জীবন চেতনা তথা কবি চেতনার মূলে নাড়া দিয়াছে। যেহেতু তাহাতে চিন্তাও আছে, হিতাহিত বুদ্ধিও আছে, অতএব উহা উৎকৃষ্ট রসাবেশ নয়। এমনই একটা আপত্তি চিরদিন উদ্যত হইয়া আছে। আপত্তির কারণ এই যে, কাব্যে কোনো চিন্তাবস্তু, কোনো দার্শনিক জিজ্ঞাসা বা সিদ্ধান্ত প্রবণ মনোবৃত্তির স্থান নাই। পূর্বোক্ত সমালোচক বলেন, ঐরূপ কাব্য বিশুদ্ধ রস বটে, কিন্তু but the problem of life remains. High speculations still confront the serious spirit. Its own high speculations, its own moral bewilderments must have place in a poetic experience that shall be adequate to its own potentiality. Those thoughts on nature and on human life which Matthew Arnold Matthew Arnold so earnestly desiderated are indeed to be required of the poet who is to receive his guerdon, guerdon, not merely of poetic purity,
ইনভার্টেড কমার মধ্যে PURITY, বাট পোয়েটিক গ্রেটনেস অলসো, ইনভার্টেড কমা ক্লোজ। এই যে উক্তি উদ্ধৃত করিলাম, ইহাতে বঙ্কিমচন্দ্রের কবিমানস ও তাহার উপন্যাসগুলির কাব্যপ্রেরণা সম্বন্ধে সকল কথাই যেন ঠিক আমাদের এই আলোচনার প্রসঙ্গেই বলা হইয়াছে। ওই যে সিরিয়াস মাইন্ড এবং হাই স্পেকুলেশন, ওই দুটি পরস্পর অবিচ্ছেদ্য। বঙ্কিমচন্দ্রের কবিমানসেও তাহাই হইয়া আছে। আবার প্রকৃতি এবং মনুষ্য জীবন সম্বন্ধে যে সুগভীর ধ্যান চিন্তা, ম্যাথু আর্নল্ডের মতে কাব্যের উপাদান বস্তু, তা হইলে কাব্যের উপাদান বস্তু না হইলে তেমন কাব্য শ্রেষ্ঠ কাব্য নহে। কাব্যের রস শুধুই বিশুদ্ধ হইলে চলিবে না, কাব্য মহৎ হওয়াও চাই। এই শেষ কথাগুলি বঙ্কিমচন্দ্রের সম্বন্ধে যেমন প্রযোজ্য আর কোনো বাঙালি কবির সম্বন্ধে তেমন নয়। অতঃপর আমি বঙ্কিমচন্দ্রের কবি জীবন ও কবিমানসের এই জাগরণ বর্ণনার পর সেই মানুষের একটু ভিতরে প্রবেশ করিয়া বঙ্কিমের পুরুষ আত্মার উৎকণ্ঠাও যেমন, তেমনি তাহার উপন্যাসগুলিতে সেই কবি মানুষের অভিব্যক্তি বুঝিবার চেষ্টা করিব। আজ এখানেই আমি শেষ করিলাম। বঙ্কিমচন্দ্রের প্রথম বক্তৃতা এখানে শেষ হল। পৃষ্ঠা 22, দ্বিতীয় বক্তৃতা, ব্র্যাকেটের মধ্যে। বঙ্কিমচন্দ্রের কাব্য প্রেরণা ও জীবন জিজ্ঞাসা, প্রকৃতি ও পুরুষ, জীবন রহস্য, পাশ্চাত্য কবিদৃষ্ট ও হিন্দু চিন্তা, উপন্যাসের প্লট ও সমগ্র দৃষ্টি, কপালকুণ্ডলা ও মৃণালিনী, বঙ্কিম প্রতিভার মধ্যাহ্নকাল, বিষবৃক্ষ, ব্র্যাকেট ক্লোজ। 1 নম্বর। ইতিপূর্বে আমি বঙ্কিমচন্দ্রের কাব্য প্রেরণার মূলে একটা বড় জিজ্ঞাসার কথা উল্লেখ করিয়াছি। এ জীবনের অর্থ কি? ইহাই ছিল বঙ্কিমচন্দ্রের যেন আজন্মে জিজ্ঞাসা, উহাই ছিল তাহার একমাত্র প্রশ্ন। এ প্রশ্নের উত্তর পাইবার জন্য তিনি আদৌ ধর্মশাস্ত্র বা অধ্যাত্ম দর্শনে শরণাপন্ন হন নাই। নচিকেতা যেমন মৃত্যুর মুখে অমৃতের গুহ্য তত্ত্ব শুনিতে চাহিয়াছিল, বঙ্কিমও তেমনি জীবনের মুখেই মৃত্যুর কথা জানিতে চাহিয়াছিলেন, কারণ জীবনকে জানিলে মৃত্যুকে জয় করা যায়। বুদ্ধ জরা ও মৃত্যুকে দেখিয়া জীবনকেই অস্বীকার করিয়াছিলেন। আধুনিক মানুষ তথা সেই মানুষের কবি চৈতন্য তেমন করিয়া সকল দ্বন্দ্ব, সকল সংশয় নিরসন করিতে চায় না, জীবনকে ছোট করিতে পারে না, মানুষের প্রাণের ক্ষুধাকে ইন্দ্রিয় পিপাসা বলিয়াই তুচ্ছ করিতে পারে না, বরং সেই ইন্দ্রিয় হইতেই যে অতীন্দ্রিয় পিপাসা জাগে, অথবা ওই ইন্দ্রিয়ের সহিত সেই অতীন্দ্রিয়ের যে গহন গূঢ় সম্বন্ধ আছে, তাহাই চিন্তা করিয়া এবং সে রহস্য ভেদ করিতে না পারিয়া উন্মনা হইয়া ওঠে। এই রহস্য ও তাহার সংশয় বঙ্কিমচন্দ্রের সেই জীবন জিজ্ঞাসা হইতেই কাব্য প্রেরণায় পরিণত হইয়াছিল। মানবতা ও প্রকৃতি, এই দুইয়ে মিলিয়া মানব জীবন, দ্য স্পিরিট অফ ম্যান, ইনভার্টেড কমার মধ্যে, প্রকৃতি হইতে যে স্বতন্ত্র অথচ প্রকৃতির সহিত নিত্য সংবদ্ধ, ইহা শুধু কপিল নয়, চিন্তাশীল মানুষ মাত্রেই সরলভাবে বুঝিতে পারে। জীবনকে চাও তো প্রকৃতির সঙ্গ ত্যাগ করিতে পারিবে না, বরং উহাই কামনা করিবে। ওই প্রকৃতি হইতে বিযুক্ত যে পুরুষ বা আত্মা, তাহা কপিল বর্ণিত মুক্ত পুরুষ বটে, কিন্তু সেগুলো যে কি পদার্থ তাহা আমাদের ধারণায় আসে না। বঙ্কিম আরম্ভ করিয়াছিলেন জীবনের অর্থ কি। এই জিজ্ঞাসা লইয়া তিনি এমন অর্থই খুঁজিতেছিলেন যাহাতে জীবনের একটা মূল্য নির্ধারণ করা যায়। এই জীবন প্রীতি তাহার ধাতুগত। ভাবিয়াছিলেন ইতিহাস, দর্শন, বিজ্ঞান হইতেই তিনি জীবনের একটা অর্থ করিয়া লইতে পারিবেন। আমরা জানি তিনি তাহা করিয়াও ছিলেন। তিনি প্রকৃতি ও পুরুষের মধ্যে একটা রফা করিয়া শেষ পর্যন্ত পুরুষকে জয়ী করিতে চাহিয়াছিলেন। ইহা তাহার সেই শ্রুতি ও মেধার দ্বারা সত্য সন্ধানের প্রয়াস। এ প্রয়াস তিনি কখনো ত্যাগ করেন নাই। তার কবি জীবনের সহিত ওই মনোজীবনের একটা যেন প্রতিযোগিতা শেষ পর্যন্ত বিদ্যমান ছিল। এই তথ্যটি আমাদিগকে সর্বদা স্মরণ রাখিতে হইবে। তাহার উপন্যাসের রসাস্বাদনে ওই দ্বন্দ্বই বেরসিক পাঠককে পদে পদে অপদস্থ করিয়াছে। আমি পরে উহা সবিশেষ আলোচনা করিব। এক্ষণে বঙ্কিমের কাব্য প্রেরণার কথাই বলি। পৃষ্ঠা 23,
জীবনের প্রতি ওই যে মমতা, উহার বশে কবি বঙ্কিম সেই জীবনের রহস্য সন্ধানে আর সকল ছাড়িয়া ওই প্রকৃতির দিকে স্থির ও গভীর দৃষ্টি নিবদ্ধ করিতে বাধ্য হইলেন। প্রকৃতি বলিতে সেই অপরা শক্তি, যাহা আকাশের গ্রহ নক্ষত্র হইতে মাটির তৃণ মানুষের দেহ সর্বত্র একই নিয়মপাশ বিস্তার করিয়াছে। আমরা যাহাকে বহির্জগৎ বলি, তাহার সহিত এই দেহযোগে আমাদিগকে এক দুশ্ছেদ্র বন্ধনে বাঁধিয়াছে। আকাশে যাহা ঝড় ঝঞ্ঝা বিদ্যুৎ রূপে গর্জিয়া উঠে, পৃথিবীতে ভূমিকম্প দাবানল মহাযুদ্ধের রক্তবন্যায় যাহা কালকেও অকাল করিয়া তোলে, তাহাই মানুষের জীবনে তাহার সেই দেহ ও দেহনিহিত হৃদয় বা মন প্রাণকে আলোকে আগুনে প্রেমে ও কামে ভস্ম ভাস্বর করে। উহার সেই লীলার সৃষ্টি ও ধ্বংস দুই অর্থহীন বলিয়া মনে হয়। ইহাই প্রকৃতি। ইংরেজি নেচার শব্দের মতো ওই বাংলা নামটিও আমরা বহু অর্থে ব্যবহার করি, কিন্তু উহা মূলে সেই শক্তি, যাহার ক্রিয়া আমরা বহু রূপে ও বহু ঘটনায় অন্তরে ও বাহিরে প্রত্যক্ষ করিয়া থাকি। কবি ও মনীষীরা যখনই জীবনের রহস্য ধ্যান করিয়াছেন, তখনই এই প্রকৃতির সহিত মুখামুখি করিতে হইয়াছে এবং স্বীকার করিতে হইয়াছে যে জীবন বলিতে যাহা বুঝায়, তাহা ওই প্রকৃতি শক্তিরই একটা অংশ। এই দেহ তাহারই লীলাভূমি। মানুষ যদি এই দেহ হইতে পৃথক একটা আত্মার অস্তিত্ব নিজের মধ্যে অনুভব করে, তাহা হইলে সে আত্মা ওই দেহেরই রচিত মন বা হৃদয় নামক একটা বন্ধন রজ্জুর দ্বারা দৃঢ়বদ্ধ হইয়া আছে। যতদিন জীবন আছে, অর্থাৎ ওই দেহ ধর্ম আছে, ততদিন প্রকৃতির শাসন দুর্লঙ্ঘ। সাধারণ মানুষ এত চিন্তা করে না। সাক্ষাৎ ক্ষুধা তৃষ্ণার খাদ্য পানীয় সংগ্রহই তাহাকে আমরণ, ক্ষুদ্র সুখ ও ক্ষুদ্র আশা আকাঙ্ক্ষায় মুগ্ধ করিয়া রাখে। কিন্তু কবি ও ঋষির মধ্যে সেই জীবনানুভূতি প্রখর হইয়া ললাটে তৃতীয় নেত্রের মতো ওই একটা দৃষ্টিশক্তির উন্মেষ করে। নিজের হৃৎপিণ্ড নিজেই বিদারণ করিয়া অবিচলিত দৃষ্টিতে তাহার স্নায়ু শিরার বিচিত্র বিন্যাস নিরীক্ষণ করার মতো তাহারা অন্তরে ও বাহিরে ওই প্রকৃতির দুশ্ছেদ্য নিয়তিজাল ও তাহার বয়ন কৌশল ভেদ করিয়া অভয় হইতে চান। কিন্তু সে রহস্য দুর্ভেদ্য। একমাত্র উপায় তাহাকে ছিন্ন করা, অথবা সাংখ্যের অসংখ্য পুরুষের মতো তাহার বিদ্যমানেই তাহা হইতে দূরে থাকিবার সাধনা করা। ঋষি মনীষীগণ তাহাই করেন, কবি তাহা পারেন না। পারিলে তিনি কবি হইতেন না। তাহাকে ওই দ্বন্দ্ব স্বীকার করিতে হয়, অর্থাৎ পুরুষ বা মানবাত্মা এবং প্রকৃতি শক্তি এই দুয়ের নিত্য সঙ্গ রক্ষা করিয়াই এমন একটা ভাবভূমি নির্মাণ করিয়া লইতে হয়, যাহাতে ওই প্রকৃতিকে একই কালে সনাতনী ও মিথ্যাভূতা, দুটোই ইনভার্টেড কমার মধ্যে বলিয়া নিজের নিকটেই নিজে অপতস্থ হইতে না হয়, বরং তাহাকে শিব সীমন্তিনী রূপে বরণ করিয়া আশ্বস্ত হওয়া যায়। শিব সীমন্তিনী ইনভার্টেড কমার মধ্যে নামটি পুরাণের, কিন্তু তাই বলিয়া উহা জ্ঞানী দার্শনিকের অবহেলার যোগ্য নয়, বরং গভীর শ্রদ্ধার সহিত চিন্তনীয়। শিব অর্থে মহাশক্তিমান মানবাত্মা। সেই মানব পুরুষকে বীর হইতে হইবে, শুধুই হরধনু নয়, কামধনু ভঙ্গ করিতে হইবে। বসুন্ধরা যেমন বীর ভোগ্যা, তেমনি ওই প্রকৃতিও কামধনু ভঙ্গকারী চন্দ্রমৌলি ও ত্রিলোচন শিবের কণ্ঠলগ্না পরম প্রেমময়ী বালাবধূ। ইহারই নাম হাই স্পেকুলেশনস। ইহা সেই থট অন নেচার অ্যান্ড হিউম্যান লাইফ, যাহাকে ম্যাথু আর্নল্ড শ্রেষ্ঠ কাব্যের উপজীব্য বলিয়াছেন। পৃষ্ঠা 24। আমি মানব জীবন ঘটিত সেই দুর্গেয় রহস্য, সেই সমস্যা ও তাহার সমাধানের যে ইঙ্গিত এখানে করিলাম, তাহা বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির অন্তর্নিহিত সেই কবি দৃষ্টির অনুসরণে ইহাই হইবে আমার আলোচনার প্রধান সূত্র। এইবার আমি বঙ্কিমের উপন্যাসগুলিতে তাহার কবি মানুষের সেই দ্বন্দ্ব ও তাহার ক্রম অভিব্যক্তির ধারা নিরূপণ করিব। আমি পূর্বে বলিয়াছি, বঙ্কিমচন্দ্র তাহার সহজাত মানস প্রকৃতি ও পিপাসার বশে ওই জীবনের মহিমায় গভীরভাবে আকৃষ্ট হইয়াছিলেন। ইংরেজি সাহিত্য ও ইউরোপীয় বিদ্যা তাহার সেই জীবন জিজ্ঞাসা অধিকতর উদ্রিক্ত করিয়াছিল। তিনি তথাকার সর্বশাস্ত্রে, সাহিত্যে, দর্শনে, বিজ্ঞানে ওই জীবনের রহস্য ও তাহার বিরাট গভীর রূপ প্রত্যক্ষ করিয়াছিলেন।
ঊনবিংশ শতাব্দীর ইংরেজি তথা ইউরোপীয় কাব্য উপন্যাসে তিনি সেই জীবনের রস রূপ দেহ মনের অপূর্ব লাবণ্যময় মূর্তি দেখিয়া মুগ্ধ হইয়াছিলেন। হইবারই কথা, জীবনের সেই রূপ, সেই প্রত্যক্ষ দৃশ্যমান অবয়ব কান্তি মিথ্যা নয়, বরং আলো ছায়ার সুনিপুণ সম্পাতে তাহা অতিশয় প্রেক্ষণীয়। কিন্তু যাহা এত সুন্দর, তাহার শেষ কোথায়? ওই সৌন্দর্য শুধু আর্ট বা রসরূপের সৌন্দর্য নয়, উহাকে মানব হৃদয়ের অসীম সৌন্দর্য। কোথাও বিষ নীল, কোথাও অমৃত অরুণ হইয়া উঠিয়াছে। তিনি ইহাও দেখিয়াছিলেন যে ওই জীবন একান্তই প্রকৃতি শাসিত। সেই ইউরোপীয় সাহিত্যের জীবন চিত্রপটে তিনি একটি বর্ণকে অগ্নির মতো জ্বলিতে দেখিয়াছিলেন। তাহা সেই প্রকৃতি শক্তি, উহাকেই মানব জীবনের সাক্ষাৎ ও দুর্ধর্ষ নিয়ন্তারূপে উপলব্ধি করিয়াছিলেন। এই দৃষ্টিই তাহার কবি শক্তিকে কুণ্ডলিনী শক্তির মতোই সহসা উদ্বুদ্ধ করিয়াছিল। উহাই তাহার জীবন জিজ্ঞাসাকে কাব্য সৃষ্টির পথে প্রবর্তিত করিয়াছিল। তাহার কাব্যগুলিতে অতঃপর সেই দ্বন্দ্ব ও তাহার বহুবিধ এবং বিচিত্র বিকাশ লক্ষ্য করিলেই কবি বঙ্কিম এবং ওই দ্বন্দ্ব সমস্যাকাতর বঙ্কিম, গল্প রচয়িতা বঙ্কিম ও জীবন রহস্যের গূঢ় তত্ত্বসন্ধানী ধ্যানী বঙ্কিম, এই দুয়ের নিরন্তর লুকোচুরি এবং তাহাতেই এক অসাধারণ কবি প্রতিভাও যেমন, তেমনি কবি জীবনেরও এক অপূর্ব কাব্যস্তরে উদ্ঘাটিত হইতে দেখিব। ওই প্রকৃতির শক্তি পরম রহস্যময়ী। মানুষের জীবনে জয় ও পরাজয়, মৃত্যু ও অমৃত উহারই দান। বঙ্কিমচন্দ্র মেরিডিথ কিংবা হার্ডির উপন্যাস সম্ভবত পাঠ করেন নাই। করিলেও তিনি তাহার দ্বারা তাহার সেই আধ্যাত্মিক উৎকণ্ঠা নিবারণ করিতে পারিতেন না। মেরিডিথের কমেডি তত্ত্বের প্রশংসা করিলেও তাহাতে তিনি তাহার আকাঙ্ক্ষিত কোনো সন্তোষজনক সমাধান পাইতেন না। হার্ডিকে তিনি আদৌ সহ্য করিতেন না, কারণ হার্ডি যে প্রকৃতির শক্তিকে অন্ধ ও অকারণে অতি নিষ্ঠুর বলিয়া সমগ্র জীবনকেই অন্ধকার দেখিয়াছেন, বঙ্কিমচন্দ্র তাহাকে এমন সহজ সুবোধ্য একটা দুর্নাম দিয়াই নিশ্চিন্ত হইতে পারিতেন না। প্রকৃতি যদি একাত্মিতা হইত, তাহাতে কোনো বিপরীত গুণের সমাবেশ না থাকিত, তবে তো কোনো দ্বন্দ্ব সংশয় থাকিত না। জীবনকেও একটা নিরবচ্ছিন্ন পাপভোগ বলিয়া যাহা হয় কোনো ব্যবস্থা করা যাইত। বঙ্কিম ইউরোপীয় সাহিত্যে প্রকৃতির প্রত্যক্ষ রূপটাই দেখিয়াছিলেন, দেখিয়া সেই রূপ কিছুতেই ভুলিতে পারেন নাই। কিন্তু উহার পরে এবং সম্ভবত উহারই কারণে ওই প্রকৃতির সম্বন্ধে তাহার হিন্দু সংস্কার পূর্ণ জাগ্রত হইয়াছিল। সে কথা পূর্বেই বলিয়াছি। পৃষ্ঠা 25। সেই প্রত্যক্ষের মধ্যে, অর্থাৎ ওই ইউরোপীয় দৃষ্টিতে তাহাকে দেখিয়াই তিনি তাহার মধ্যে অপ্রত্যক্ষকে অধিষ্ঠিত থাকিতে দেখিয়াছিলেন। ইউরোপীয় হিন্দুর এই শক্তিতত্ত্ব, তাহার সেই এক হাতে বর এবং এক হাতে খড়গ, এই তত্ত্বের অস্পষ্ট জ্ঞান মাত্র আছে, কিন্তু ওই দ্বন্দ্বের নিরসন চেষ্টা নাই। বঙ্কিম ওই প্রকৃতিকে সম্বোধন করিয়া এক স্থানে যাহা বলিয়াছেন, তাহাতে স্পষ্ট বুঝিতে পারা যায় তিনি ওই ইউরোপীয় প্রকৃতিবাদকে হিন্দুর ভাবনায় অধ্যাত্মবাদে উন্নীত করিয়াছিলেন। তাই সমস্যা আরও ঘোরালো হইয়া উঠিয়াছিল। এখানে তাহার একটি প্রকৃতি বন্দনা উদ্ধৃত করিলেই বুঝিতে পারা যাইবে বঙ্কিম প্রকৃতির কোন মায়াময় রূপ ধ্যান করিয়া মানব জীবনের কাব্য রচনা করিয়াছিলেন। সেই বন্দনা এই রূপ: তুমি জড় প্রকৃতি, তোমায় কোটি কোটি প্রণাম। তোমার দয়া নাই, মমতা নাই, স্নেহ নাই। তুমি অশেষ ক্লেশের জননী, অথচ তোমা হইতে সব পাইতেছি। তুমি সর্বসুখের আকর, সর্বমঙ্গলময়ী, সর্বার্থ সাধিকা, সর্বকামনা পূর্ণকারিণী, সর্বাঙ্গ সুন্দর। তোমাকে নমস্কার। কেন জীব লইয়া তুমি ক্রীড়া করো তাহা জানি না। তোমার বুদ্ধি নাই, জ্ঞান নাই, চেতনা নাই, কিন্তু তুমি সর্বময়ী, সর্বকর্ত্রী, সর্বনাশিনী এবং সর্বশক্তিময়ী। তুমি ঐশ্বী মায়া, তুমি ঈশ্বরের কীর্তি, তুমি অজেয়। তোমাকে কোটি কোটি প্রণাম। ব্র্যাকেটে চন্দ্রশেখর। এই যে নেচার অ্যান্ড হিউম্যান লাইফ, ইউরোপীয় কাব্যগুলির প্রধান কাব্যবস্তু, সে কি ওই প্রকৃতির ওই লীলা? গেটে তার ফাউস্ট কাব্যে যে মন্ত্রে প্রকৃতির পূজা করিয়াছেন, তাহার সেই প্রকৃতিবাদ বা বৈজ্ঞানিক জীবন দর্শন এবং গ্রিক রূপরস সাধনার সেই মানস মুক্তি এই হিন্দু প্রকৃতিবাদের বিপরীত। সেই প্রকৃতিশাসিত জীবনের হাহাকার ঘোচে কেমন করিয়া? কবি বঙ্কিমের এই জিজ্ঞাসা তাহার কাব্যগুলিতে উহারই উত্তরের সন্ধানে জীবনের এই অতিথিশালার কক্ষে কক্ষে দ্বার উন্মোচন করিয়াছে।
যে উত্তর তিনি মনে মনে রচনা করিয়াছেন তাহা সত্য কিনা পরীক্ষা করিবার জন্য নরনারী জীবনের তথা নরনারী চরিত্রের নানা বিগ্রহ রচনা করিয়া তাহাদের উপরে ওই প্রকৃতির ওই মহাশক্তির ক্রিয়াকলাপ লক্ষ্য করিয়াছেন। আমি বলিয়াছি, ইউরোপীয় জীবনের ইতিহাসে ও কাব্যজগতে বঙ্কিমচন্দ্র ওই প্রকৃতিকে নগ্ন মূর্তিতে বিচরণ করিতে দেখিয়াছিলেন। ওই দেখা সম্পূর্ণ হইয়াছিল সেই জীবনের শ্রেষ্ঠ কাব্যকার সেই প্রকৃতির নেপথ্য বিধানের, তাহার সে ভৈরবী চক্রের একমাত্র সাক্ষী, সেই প্রকৃতিরও অন্তর্যামী মানবায়ন মহাকাব্যের রচয়িতা শ্রেষ্ঠ কবি ও নাট্যকার শেক্সপিয়ারের নাটকগুলি স্বর্গমর্ত রসাতল বিলম্বী সেই বিশাল মায়া দর্পণে। শেক্সপিয়ার ইউরোপের কত দেশের কত জাতির কবিকে প্রভাবিত বা অনুপ্রাণিত করিয়াছেন, তাহারা সকলেই তাহাকে তাহাদের সেই নিজস্ব প্রকৃতি মন্ত্রের গুরু বলিয়া বুঝিয়াছে। কিন্তু শেক্সপিয়ারের প্রকৃতি সেই আদ্যা প্রকৃতিই বটে, ছাড়া মর্তই তাহার লীলাভূমি। ইউরোপের বাহিরেও তাহাকে যে কোনো অপর মন্ত্রের সাধক কিনিয়া লইতে পারিবে। বঙ্কিমচন্দ্র যাহা দেখিয়াছিলেন তাহা তাহারই সেই জিজ্ঞাসার দৃষ্টিতে, এবং তাহাতে যে সত্য উপলব্ধ করিয়াছেন সেই উপলব্ধিও তাহারই। পৃষ্ঠা ২৬। মানব জীবন ঘটিত ওই তত্ত্ব তিনি শেক্সপিয়ারের হইতে গ্রহণ করিয়াছিলেন, কিন্তু তাহাতে জিজ্ঞাসার শেষ হয় নাই, বরং মনের সেই দ্বন্দ্ব সংশয় আরও বৃদ্ধি পাইয়াছিল। তাহার শেক্সপিয়ার পাঠ এই অর্থে সার্থক হইয়াছিল যে তিনি মহাকবি বর্ণিত মানব জীবনে প্রকৃতির সেই দুরন্ত শক্তিলীলার নিরর্থকতা, সেই নিরুত্তর মহাপ্রশ্নের রহস্য গভীরতা সর্বান্তঃকরণে স্বীকার করিয়াছিলেন। এই পরিদৃশ্যমান জগৎ ও জীবন, উহার অধিক কিছুকে মানুষের অনুভূতি গোচর করে না, মানুষের হৃদয় মন উহার অধিক প্রত্যক্ষ করে না, এ সত্য মানিতে হইবে। বঙ্কিমচন্দ্র তাহা মানিয়াছিলেন, কিন্তু ইউরোপীয় পাঠক কবি ও সমালোচকদের মতো তিনি সেইখানেই সেই দুর্গেয়তার দ্বারদেশে বসিয়া পড়িতে রাজি হন নাই। ওই কঠিন সত্যের আঘাতেই তাহার হিন্দু সংস্কার বেশি করিয়া সাড়া দিয়াছে। তাহা দুর্গেয় বলিয়া শূন্য নহে, প্রকৃতির ওই নির্মম অন্ধলীলাই আমাদের প্রত্যক্ষ বলিয়া উহাই একমাত্র সত্য নহে, বরং বিপরীত একটা কিছু দোতনা করে বলিয়াই উহা সত্য, অর্থাৎ অপর এক্সট্রিমের দ্বারা এই এক্সট্রিমের সমতা করিতে হইবে, তবেই জীবনের অর্থ পাওয়া যাইতে পারে। আমরা দেখিব বঙ্কিমচন্দ্র অন্তত তাহার উপন্যাসগুলিতে ওই প্রকৃতির শাসনই মানিয়াছেন, অর্থাৎ শেক্সপিয়ারের সেই দৃষ্টির অনুসরণ করিয়াছেন। শেষ পর্যন্ত তিনিও এক প্রকার পরাজয় স্বীকার করিয়াছেন। কেবল প্রাচ্য, হিন্দু ও বাঙালি জীবনে নরনারী চরিত্রের কয়েকটি তত্ত্ব তিনি দৃঢ়রূপে আশ্রয় করিয়াছেন। তাতে শেক্সপিয়রীয় ট্র্যাজেডির কাব্যরস ক্ষুণ্ণ হইলেও একটু আস্তিক্য বুদ্ধির সান্ত্বনা আছে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির রূপ রস বিচার এই কথা পরে সবিস্তারে বলিব। এখন কেবল বঙ্কিমচন্দ্রের অভিমানস ও কাব্যপ্রেরণার এই পরিচয় মাত্র করিয়া রাখিলাম। ২. এইবার বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির ভিতরে প্রবেশ করিলাম। উপন্যাসকার তথা মনুষ্য জীবনের আলেখ্য রচয়িতার একটি বড় কৃতিত্ব, প্লট বা আখ্যান বস্তুর একটা সুসম্বদ্ধ সম্পূর্ণ রূপ। এই গল্প নির্মাণ শক্তির প্রকৃত সৃষ্টিশক্তির লক্ষণ, কারণ সৃষ্টিমাত্রেই একটি অখণ্ড সুডৌল রূপ বোঝায়। এই আদ্যন্তযুক্ত সুমণ্ডলায়িত যে একটি প্লট, উহার মূলে আছে সেই ইউনিটি অফ ইন্সপিরেশন ইনভার্টেড কমার মধ্যে, বা কবি দৃষ্টির সমগ্রতা। এমনও বলা যাইতে পারে যে উপন্যাসে এরূপ গল্প সম্পূর্ণতা নাই, তাহার কল্পনাও বিক্ষিপ্ত কল্পনা। তাহাতে জীবন সম্বন্ধে কতগুলো ভাবনা, কতগুলো খণ্ডচিত্রের যোজনা, কতগুলো প্রশ্ন বা অমীমাংসিত সমস্যার উত্থাপন মাত্র থাকে। কবিচিত্রে তাহার কোনো সুসম্পূর্ণ রূপ প্রতিফলিত হয় নাই। সেই রূপটি দার্শনিক সত্য মিথ্যা বিচার বা একটা শেষ সিদ্ধান্তের মতো হইবার প্রয়োজন নাই। যদি তাহা হয়, তবে সেই রচনা কাব্য বা একটা সাহিত্যিক সৃষ্টিকর্ম হইবে না, রং ও রেখার কারুকর্ম হইতে পারে, জীবনেরই একটা আলেখ্য বা প্রতিকৃতি হইবে না। কিন্তু ঐরূপ সুডৌল সুসংবদ্ধ সুসম্পূর্ণ আকারের মধ্যেই কবি প্রেরণার একাগ্রতা, বলিষ্ঠতা ও সমগ্র দৃষ্টির পরিচয় থাকে। একটা গঠিত মূর্তির মতোই উহার ওই সর্বাঙ্গ সুষমা বা সর্ব অঙ্গব্যাপী ভাবের সঙ্গতি খাঁটি সৃষ্টিকর্মেরই লক্ষণ।
পৃষ্ঠা 27। দুর্গেশ নন্দিনীতে বঙ্কিমচন্দ্র আর কিছু না হোক এই গল্প রচনা শক্তির পরিচয় দিয়াছেন। বোধহয় তাহার অন্তরঙ্গ কবি পুরুষ ওই একটা বিষয়ে নিজের শক্তি সম্বন্ধে নিঃসংশয় হইতে পারিয়াছিলেন। আমরা যাহাকে রোমান্স বলি, দুর্গেশ নন্দিনী সেই রূপ রীতিমতো রোমান্সই বটে, কিন্তু তাহার পর কবি মানুষের যে অভিব্যক্তি ক্রমে স্পষ্টতর হইয়া উঠিয়াছে, তাহাতে দেখা যায় ওই খাঁটি রোমান্স কল্পনাই অতঃপর জীবনের গভীরতম রহস্যভেদে নিযুক্ত হইয়াছে, শুধুই কাব্যকল্পনা নয়। বঙ্কিমচন্দ্রের আত্মগত একটি গুরুতর পিপাসা তাহাকে যুক্ত হইয়াছে। অতএব বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি কেবল কাব্যরসপ্রধান রোমান্স নয়, উহা উচ্চাঙ্গের কবিকর্মও বটে। কাব্যের রসরূপকে আশ্রয় করিয়া জীবনকে গভীর ও সমগ্রভাবে দেখিবার একটি দৃষ্টিও উহাতে আছে। আমি পূর্বেই বলিয়াছি, এই জীবনের রহস্যভেদে বঙ্কিমচন্দ্রের একটা প্রাণগত উৎকণ্ঠা ছিল। তাহা কেবল আর্টের দায়িত্বহীন রসবিলাস নয়, কেবলমাত্র তাহার কবিকল্পনাকে পাথেয় করিয়া তিনি সেই পথে দুঃসাহসিক অভিযান করিয়াছিলেন। পথের শেষে সর্বশেষ তীর্থে কোন সমাধান অপেক্ষা করিতেছে তাহা জানিবার জন্য তিনি সেই কল্পনাকে যতদূর সাধ্য মুক্ত রাখিয়াই অগ্রসর হইয়াছিলেন। আমি অতঃপর তাহার কবি মানুষের সেই যাত্রাপথ এই উপন্যাসগুলির মধ্য দিয়াই আবিষ্কার ও অনুসরণ করিব। পূর্বে বলিয়াছি, বঙ্কিমচন্দ্র মানব জীবনের নিয়ন্ত্রী রূপে বিশেষভাবে প্রকৃতি শক্তির ধ্যান করিয়াছিলেন। উহাই তার কাব্য প্রেরণার একটি প্রধান ভাব বীজ। আমি তাহার উল্লেখ ব্যাখ্যা করিয়াছি। ইহাও বলিয়াছি যে ওই প্রকৃতি শক্তিকে তিনি আদৌ ইউরোপীয় জীবনের কাব্যে ও ইতিহাসে প্রত্যক্ষ করিয়াছিলেন। সেই দেখাই তাহার কবি শক্তিকে উদ্বুদ্ধ করিয়াছিল। ইহার প্রথম স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তাহার দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলায়। দুর্গেশ নন্দিনীর পরেই তাহার কবিশক্তির সেই আকস্মিক ও পরিপূর্ণ বিকাশ সত্যই বিস্ময়কর। এই উপন্যাসে সেই প্রকৃতি শক্তির একটা স্বরূপ রূপ সেই একবার মাত্র ঝলসিয়া উঠিয়াছে। তাহাকেই মানব জীবনের জবানিতে রূপায়িত করিতে গিয়া তিনি যাহা রচনা করিলেন, নামে ও ভাববস্তুতে সেই কপালকুণ্ডলা একটি অসাধারণ অনন্য সদৃশ্য কাব্য হইয়া আছে। তাহা পাঠ করিয়া এক ইংরেজ সমালোচক মুগ্ধ বিস্ময়ে বলিতে বাধ্য হইয়াছিলেন, "The force that moves the whole with emotion and gives to it its subtle spell spell is the mystic form of Eastern thought that clearly shows the new forms that lie ready for inspiring a new school of fiction with fresh life. Outside the marriage de Loti, there is nothing comparable to the Kopalkundala in the history of Western fiction." R.W. Fraser, FRASER, Literary History of India, ব্র্যাকেটের মধ্যে। কিন্তু বঙ্কিমচন্দ্র ঠিক ওই কল্পনার কাব্য আর রচনা করেন নাই। তাহার কারণ, ওই মিস্টিক ফর্ম অফ ইস্টার্ন থট জীবনের ক্ষেত্র হইতে মানুষকে দূরে লইয়া যায়। ওই শক্তির বিরাট বিপুল রহস্যতে জীবনের দিক দিয়াই জীবনের অর্থ সন্ধ্যা নিরর্থক হইয়া পড়ে। তথাপি উহাতে বঙ্কিমচন্দ্র জীবনের একটা তত্ত্ব উপলব্ধি করিয়াছিলেন। 28 পৃষ্ঠা। প্রকৃতির সেই বিরাট স্বরূপ যদি মানুষের পক্ষে ন্যাচারা মালিগনা NATURA বা শ্মশানকালী হয়, তবে তার অপর মূর্তি ওই নারী মানবীয় বটে। তাহাই ন্যাচারা বেনিগনা NATURABENIGNA বা সেই প্রকৃতি শক্তির শুভদা বরদা মূর্তি। ওই নারী শক্তির সহিত সামঞ্জস্যই পুরুষের সর্বার্থ সিদ্ধির উপায়। সামরস্য ইনভার্টেড কমার মধ্যে কথাটি তন্ত্রের একটি পারিভাষিক শব্দ। আমি সেই শব্দই ব্যবহার করিলাম, কারণ যদিও বঙ্কিমচন্দ্র সজ্ঞানে তন্ত্রের চিন্তা করেন নাই, তথাপি তাহার কাব্যমন্ত্র 16 আনা তান্ত্রিক। বিস্ময়কর বলিয়া ইহা একটা বড় কথা, কারণ তাহার ওই দৃষ্টি কোনো তত্ত্বজ্ঞান প্রসূত নয়, উহা তাহার কবিচিত্তের স্বতঃস্ফূর্ত প্রেরণা। তাহা না হইলে উপন্যাসগুলি এমন মৌলিক কাব্যরসে উজ্জ্বল হইয়া উঠিত না। কপালকুণ্ডলায় বঙ্কিমের কবিচিত্তের সেই গভীরতর উৎকণ্ঠা একটি ক্ষুদ্র ও অতি সরল আখ্যান অবলম্বনে সেই ভাবেরই জয় ঘোষণা করিয়াছে। অতঃপর বঙ্কিম পুনরায় সেই গল্পকেই প্রাধান্য দিয়াছেন, আবার রোমান্স রচনায় প্রবৃত্ত হইয়াছেন।
মৃণালিনীর মূল গল্পটি নিরঙ্কুশ রোমান্স ছাড়া আর কিছুই না, কিন্তু এই মৃণালিনীতে কবি বঙ্কিমের কাব্য প্রেরণায় একটা স্পষ্ট দ্বৈত লক্ষ্য করা যায়। একদিকে গল্প রচনা, আর একদিকে সেই জীবন জিজ্ঞাসা, সেই প্রকৃতি শক্তির দুর্গেয় রহস্যবেদের ব্যাকুলতা। এই দুয়ের মধ্যে পড়িয়া কবি কল্পনা দ্বিধাগ্রস্ত হইয়াছে। উপন্যাসের আখ্যান বস্তু সম্পূর্ণ দুই ভাগে ভাগ হইয়া আছে। হেমচন্দ্র ও মৃণালিনীর যে প্রেম কাহিনী, তাহা এমনই তরল এবং লঘু, চরিত্রচিত্রণ এমন মামুলি বা অলঙ্কার শাস্ত্রসম্মত যে উহার ওই মূল কাহিনী দুর্গেশ নন্দিনী হইতে বহুগুণে নিকৃষ্ট। কিন্তু স্মরণ রাখিতে হইবে, এই উপন্যাস রচনার পূর্বে কবিচিত্তে কপালকুণ্ডলার জন্ম হইয়াছে। তাই মৃণালিনীতে গল্প বলিবার বাসনা যেমনই থাকুক, এবং তাহা ঐতিহাসিক কল্পনা ও স্বজাতি প্রেমের প্রেরণায় যতই উদ্দীপ্ত হোক, বঙ্কিমচন্দ্রের সেই আধ্যাত্মিক উৎকণ্ঠা মনোরমা পশুপতির দাম্পত্য সংকটে অধিকতর মহিমা দান করিয়াছে। এখানেও সে প্রকৃতি ও পুরুষ, ওখানে পুরুষ নবকুমার, এখানে পশুপতি, ওখানে প্রকৃতি কপালকুণ্ডলা, এখানে মনোরমা। মনোরমা কপালকুণ্ডলার মতো আদি প্রকৃতিরূপিণী নয়, সে মানবীয় বটে, তথাপি সে পূর্ণ মানবী নয়। প্রেমময়ী হইলেও সে দেবীর মতো দূরবর্তিনী, পশুপতির মতো পাপ দুর্বল পুরুষের নিকটে আত্মসমর্পণ করে না। এই চরিত্র বঙ্কিমচন্দ্র যে নারী প্রকৃতির ধ্যান করিয়াছেন, তাহা রহস্যময়। তাহার রূপে, তাহার বাক্যে ও আচরণে ক্ষণে ক্ষণে একটা মূল নারী স্বভাবে চকিত উদ্ভাস পশুপতিকে, সেই পাপ দুর্বল ভাগ্যহত পুরুষকে মুগ্ধ ও উদ্ভ্রান্ত করে। পশুপতিও বিদ্যায়, বুদ্ধিতে, মন্ত্রণা দক্ষতায় ও সংকল্পের দৃঢ়তায়, কাম ও অর্থ এই দুইয়ের সাধনায় পুরুষ প্রতিভার প্রতীক। তাহার প্রেমই তাহার দুর্বলতা। নারী সেই প্রেমের পূর্ণ শক্তিরূপা। সে ন্যাচারা বেনিগনা, কিন্তু তাহার সেই বিশুদ্ধ প্রেম দুর্বলের জন্য নয়। সেই প্রকৃতি অসতী নয়, সতী। তাই পশুপতির মতো পুরুষের পক্ষে তাহার সেই সতীত্বই প্রাণঘাতী হইয়া উঠিল। কপালকুণ্ডলায় যে ট্র্যাজেডি, জীবনের বৃহত্তর রঙ্গমঞ্চে পুরুষ চরিত্রের জটিলতর জালের পরিবেশে প্রবৃত্তির প্রবলতর আক্ষেপে সংঘটিত হয় নাই, এখানে সেই পুরুষ প্রকৃতি ঘটিত সমস্যা জীবনের জবানিতে আরো বৃহৎ, আরো সন্নিহিত হইয়া উঠিয়াছে। দুর্গেশ নন্দিনী হইতে মৃণালিনী পর্যন্ত বঙ্কিমচন্দ্রের কবি মানুষের বিকাশ ও কাব্যের আকারে তাহার অভিব্যক্তি আমি সংক্ষেপে বিবৃত করিলাম। পৃষ্ঠা সংখ্যা 29। এই কয়খানি কাব্যে যে মনোজগৎ প্রতিফলিত হইয়াছে, তাহাতে বঙ্কিমের কবিকল্পনা এখনো একটা দৃঢ় ভূমিকা আশ্রয় করে নাই। একটা বিশাল প্রান্তরে পরিভ্রমণ করিতেছে। সেই প্রান্তরের উদ্বস্ত আকাশ ঘন ঘটাচ্ছন্ন, তাহাতে মুহুর্মুহু বিদ্যুৎ বিলসন হইতেছে, এবং সেই বিদ্যুৎদীপ্ত প্রান্তরে কবির দৃষ্টি দূর দিক প্রান্তে একটা পুরী প্রাকারের আভাস পাইতেছে। এই অংশটি এখানেই শেষ হলো। পরবর্তী অংশ পাঠ করব। কন্টিনিউড। পৃষ্ঠা 29। 3। 1873 হইতে 1878, এই 5 বৎসরই বঙ্কিমচন্দ্রের কবি প্রতিভার মধ্যাহ্নকাল। এই কালে তিনি যে চারিখানি উপন্যাস রচনা করিয়াছিলেন, তাহাতেই তাহার কবিচিত্রের পরমোৎকণ্ঠাও যেমন, তেমনি সেই জীবন জিজ্ঞাসার একটা দিক পরিবর্তনও দেখা গিয়াছে। বিষবৃক্ষে তাহার কবি প্রতিভা কথা শিল্পকে একটা মৌলিক রস রূপে অনবদ্য করিয়া তুলিয়াছে। বঙ্কিমচন্দ্রের সৃষ্টিশক্তি ইহার উপরে উঠিতে পারে নাই। চন্দ্রশেখরে রোমান্টিক কল্পনার চরম স্ফূর্তি হইয়াছে। দেহের অপরিমেয় ক্ষুধা ও আত্মার আত্মাভিমান দুই-ই এক উদাত্ত করুণ বিলাপধ্বনিতে ফাটিয়া পড়িয়াছে। এই চন্দ্রশেখর উপন্যাসে তাহার কবিত্বের পরাকাষ্ঠা আছে। ভাবকল্পনার অমিত পরাক্রমে তিনি সেই এক সমস্যার জটিল গ্রন্থি ভেদ করিবার শেষ ও চরম প্রয়াস করিয়াছেন। কিন্তু প্রায় একই কালে তিনি রজনীয় কৃষ্ণকান্তের উইল রচনা করিয়াছিলেন।
একটিতে তাহার কবি মানুষের স্পষ্ট গতি পরিবর্তন আছে, অপরটিতে তিনি প্রকৃতির সহিত সংগ্রামে পুরুষের পরাজয়কে অতি গভীর অনুভূতি সহযোগে নিরীক্ষণ করিয়াছেন। আসল কথা, ওইকালে তাহার কবিত্ব শক্তিরও যেমন পূর্ণ বিকাশ ঘটিয়াছে, তেমনি তাহার কবি মানুষের দ্বন্দ্ব গভীর হইয়া উঠিয়াছে। তাহার ফলে তিনি দুই বিপরীত প্রেরণার মধ্যে দোল খাইয়াছেন, জীবন কাব্য ও জীবন জিজ্ঞাসা। এই দুই তাহার কল্পনা ও কবি শক্তিকে সমমাত্রায় উদ্বুদ্ধ করিয়াছে। এই চারিখানি উপন্যাসেই বঙ্কিমের কবি জীবনের পূর্ণ পরিণতির সাক্ষ্য আছে। ইহার পর তাহার কবিশক্তি প্রায় শেষ পর্যন্ত সজীব ছিল বটে, রাজসিংহ তাহার প্রমাণ। কিন্তু আখ্যানে, চরিত্র সৃষ্টিতে ও কাব্যকল্পনার অবারিত উচ্চারে এইগুলি তাহার সৃষ্টিশক্তির পূর্ণ নিদর্শন। এই 5 বৎসরের কবি জীবনে তাহার কবি মানুষের অস্থিরতা বা দ্রুত ভাব পরিবর্তনও লক্ষণীয়। তাহা এমনই যে এই চারিখানি উপন্যাসকে সেই কবি মানুষের ক্রমোন্নত সোপান পরম্পরা বলিয়া নিশ্চিত হওয়া যায় না। বিষবৃক্ষের পর চন্দ্রশেখর, চন্দ্রশেখরের পর রজনী এবং সর্বশেষে কৃষ্ণকান্ত, ইহাদের মধ্যে কোনো সরল পথরেখা আবিষ্কার করা যায় না। বিষবৃক্ষে সেই রোমান্সকেই সমাজ সংসারের বাস্তবে বাঁধিয়া বঙ্কিমের কবিদৃষ্টি আত্মস্থ বা রসদৃষ্টির সার্থকতায় আশ্বস্ত হইয়াছে। চন্দ্রশেখরে ঘর সংসারের বাহিরে, নদী বক্ষে এবং নদী তীরে, পর্বতে প্রান্তরে ও রণশিবিরে সেই রোমান্স পুরুষ জীবনের ট্র্যাজেডিকে দূর দিগবলয়স্পর্শী করিয়াছে। জীবনের বাস্তবকে জীবনের ঊর্ধ্বে একটা অবাস্তব মহিমায় মণ্ডিত করিয়াছে। এখানে সেই দৃষ্টি আর একটা কিছুর সন্ধান করিয়াছে। পৃষ্ঠা 30। গৃহ সমাজ বেষ্টিত জীবনের সুখ দুঃখকেই একান্ত করিয়া দেখে নাই। এখানেও সেই নারীর প্রেম পুরুষের পিপাসা উদ্বেগ করে। সেই প্রেমের অমৃত পাত্র পুরুষের ওষ্ঠে উঠিয়াই অদৃষ্টের পরিহাসে চূর্ণ হইয়া যায়। সেই হাহাকার এখানেও আছে বটে, কিন্তু কবির দৃষ্টি যেন সেই কারণেই পুরুষকে ওই অদৃষ্টের উপরেও জয়ী হইতে দেখিবে। অদৃষ্টের ছলনা, প্রকৃতির ষড়যন্ত্র এবং সংসার সমাজের নীতি নিয়মকে তুচ্ছ করিয়া সে তাহার আত্মার জয় ঘোষণা করিবে। বিষবৃক্ষ চন্দ্রশেখরে ভাবগত ব্যবধান অল্প নহে, একটা হইতে অপরে আরোহণের সোপান নাই, রচনাকালেরও ব্যবধান নাই বলিলেই হয়। কবি যেন একই কালে তাহার জিজ্ঞাসার সমাধানে দৃষ্টির দ্রুত পরিবর্তন করিতেছেন। এখন এই চারিখানি উপন্যাসের কাব্যবস্তু ও কবি প্রেরণার একটু সবিশেষ পরিচয় দিব। তাহাতে কালানুক্রম থাকিবে না, থাকিবার প্রয়োজন নাই, কারণ ওই চারিখানিতে কবি মানুষের দ্বন্দ্ব চারিরূপে প্রকাশ পাইয়াছে, যেন একটা আবর্তে ঘুরিতেছে, সম্মুখেও যেমন পশ্চাতেও তেমনি। আমিও তাহার সুযোগ লইব। দুর্গেশ নন্দিনীর পরে যেমন কপালকুণ্ডলা, মৃণালিনীর পরে ঠিক তেমনি বিষবৃক্ষ। এ যেন অবলীলাক্রমে এক একটা বড় নদীর এক পার হইতে অপর পারে উত্তরণ। প্রতিভার এমন দ্রুত পরিণতি লাভ, কবিশক্তির এমন ক্রমান্বয় ও অবিচলিত সম্মুখগতি, এমন দীর্ঘ অথচ সুদৃঢ় পদক্ষেপ সাহিত্যের ইতিহাসে বিরল। এই উপন্যাসের প্লট রচনাও যেমন অনবদ্য, তেমনি এই রোমান্টিক ট্র্যাজেডি স্বল্পতম ও সামান্যতম উপকরণে জীবনের এক ক্ষুদ্রতম পটভূমিকায় প্রায় সাধারণ নরনারীকে আশ্রয় করিয়া একটা নূতন কবিদৃষ্টির পরিচয় বহন করিতেছে। আমি এখানে ইহার কাহিনী রচনায় কবি কল্পনা সেই প্রয়োগ নৈপুণ্যের বিচার বিশ্লেষণ করিব না। এখানে সে অবকাশ নাই, অন্যত্র তাহা করিব। কেবল এখানে এই প্রসঙ্গে একটি কথা বলিব, কাব্যে উপন্যাসে জীবনের আলেখ্য রচনা করিতে আত্মভাব সর্বস্ব কল্পনায় তাহা সম্ভব নয়। তাহাতে এপিক, নাটক ও লিরিক কাব্যে উপন্যাসে জীবনের আলেখ্য রচনা করিতে হইলে
মানুষের দেহ মন প্রাণের বহির্স্তর দৃষ্টিগোচর করাইতে হইলে কেবল লিরিক বা আত্মভাব সর্বস্ব কল্পনায় তাহা সম্ভব নয়। তাহাতে এপিক, নাটক ও লিরিক এই ত্রিবিধ প্রেরণার দুর্লভ সঙ্গীটি চাই। জীবনের সেই মূর্তি নির্মাণটাই শ্রেষ্ঠ কবিকর্ম। বাংলা সাহিত্যে কি পূর্বে কি পরে এক বঙ্কিমচন্দ্র ছাড়া আর কোনো কবির কাব্যসৃষ্টিতে সেই শক্তির পরিচয় নাই। ইউরোপীয় সাহিত্যে তাহা যতই সুলভ হোক। এই বিষবৃক্ষ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের সেই জীবন জিজ্ঞাসা ও জীবন কাব্য একটি অখণ্ড রসরূপ পরিগ্রহ করিয়াছে, অর্থাৎ জীবনের জবানিতে তত্ত্ব কাব্য এক হইয়া গিয়াছে। প্রথমত এখানে সেই নারী, সেই প্রকৃতি শক্তি আর কপালকুণ্ডলা বা মনোরমা নয়, একেবারে পূর্ণ নারী রূপ ধারণ করিয়াছে। দ্বিতীয়ত প্রবৃত্তির দ্বন্দ্বে পুরুষের চরিত্র আরও পূর্ণায়ত ও সংগ্রামশীল হইয়াছে। তৃতীয়ত পাত্রপাত্রের চরিত্র ও আখ্যান বস্তুর উদ্ভাবনায় বঙ্কিমের কবিদৃষ্টি এইবার এমন একটি কেন্দ্রগত ঐক্যের সন্ধান পাইয়াছে যে ওই দুইয়ে মিলিয়া কাব্যের গঠন যেমন নিচ্ছিদ্র, তাহার আকারও তেমনি মণ্ডলায়িত হইয়াছে। নিছক উপন্যাস রচনার দিক দিয়া তাহার কবিশক্তি ইহার উপরে আর উঠে নাই। বিষবৃক্ষই বঙ্কিম কাব্যকলার পরাকাষ্ঠা। কিন্তু সেই জিজ্ঞাসার কি হইল? কবি বঙ্কিম তাহার সেই তীর্থযাত্রায় কতখানি পথ অতিক্রম করিলেন। পৃষ্ঠা 31। নগেন্দ্র দত্ত ও দেবেন্দ্র দত্ত দুই চরিত্রের দুই পুরুষ একই বাসনাবহ্নি দুইটা স্বতন্ত্র দেহাবলিতে জ্বালাইল, কিন্তু তাহাতে দগ্ধ হইল দুই নারী। একজন প্রেমে, আরেকজন পিপাসার প্রবল পীড়নে আত্মাহুতি দান করিল। পুরুষ দুইজনের একজন নিজেই জ্বলন্ত মশালের মতো জ্বলিয়া ভস্মসাৎ হইল, আর একজন নারীর স্নেহে, একের আত্মবিসর্জনে এবং অপরের অভিমান বর্জনে কোনরূপে দগ্ধ পক্ষ পতঙ্গের মতো বাঁচিয়া রহিল। নগেন্দ্র দত্তের মতো এমন নারী শক্তির আশ্রিত সেন্টিমেন্টাল কাপুরুষ কোনো ইউরোপীয় নাটকের নায়ক হইতে পারিত না। প্রকৃতির সহিত পুরুষের দ্বন্দ্বে এখানেও তিনি পুরুষের দুর্বলতায় দেখিয়াছেন, কিন্তু নারীর মধ্যে সেই প্রকৃতি শক্তির যে বিভিন্ন রূপ বিকাশ দেখাইয়াছেন তাহার কোনোটা দুর্বল বা মহিমাহীন নয়। যে মায়া পুরুষকে যন্ত্রারূঢ় করিয়া প্রবৃত্তির তাড়নায় ভ্রাম্যমান করে, তাহা একদিকে যেমন তাহার শক্তি হরণ করে, তেমনি অপরদিকে নিজেকেই পুরুষের সেই প্রবৃত্তি বহ্নির আহুতি করিয়া আত্মবিসর্জন করে। এ রহস্য পরম রহস্যই বটে। যে দুর্বল সেই ওই প্রকৃতিকে খুঁচাইয়া তাহার শক্তিকে আরও জাগাইয়া জিয়াইয়া তোলে। বঙ্কিমচন্দ্রের নিজের ভাষায় ওই শক্তি ইনভার্টেড কমার মধ্যে অশেষ ক্লেশের জননী, আবার সর্বসুখের আকর, সকল কামনা পূর্ণকারিণী, সর্বাঙ্গ সুন্দরী ইনভার্টেড কমা ক্লোজ। কাহার পাত্রে বিষ, কাহার পাত্রে অমৃত ঢালিয়া দিবে তাহার স্থিরতা নাই। অতি বড় যে সেও বিষ পান করিতে বাধ্য হয়, আবার অধমের ভাগ্যেও অমৃত উঠিতে পারে। এই শেষের তত্ত্বটি সকল যুক্তি বিচার, সকল আশা বিশ্বাসের বাহিরে। উহারই নাম সেই অদৃষ্ট বা নিয়তি। এখানে সকল মরালিটি, সকল ধর্মাধর্ম বিচার নিষ্ফল। কুন্দ মরিল কেন? যদি মরিবেই, তবু সে মৃত্যুর সাক্ষাৎ কারণ হীরা হয় কেন? একদিকে আত্মহারা প্রেমের অসীম নিরীহতা, অপরদিকে আত্মসচেতন অপমানিত প্রেমের ভীষণ নৃশংসতা। ঘটনার চক্র বা কার্যকারণের অবিচ্ছেদ্য নিয়মে উহারা কিরূপ মুখামুখি দাঁড়াইয়াছে, ওই দুইয়ের যে প্রকৃতিগত বৈষম্য, তাহাই যেন এই ট্র্যাজেডির সাক্ষাৎ কারণ। আখ্যানের ঘটনাচক্র সেই তত্ত্বকে কিরূপ চাক্ষুষ করিয়া তুলিয়াছে। তাই বলিতেছিলাম, এই আখ্যানের পরিকল্পনায় যে একটি সর্বাঙ্গীন সামঞ্জস্য আছে, ঘটনার গ্রন্থি পরম্পরায়, চরিত্রের স্বতন্ত্র স্ফূর্তি ও স্বাভাবিক প্রতিক্রিয়ায় এবং ওই রহস্যময় নিয়তির লীলায়, এমন আর বঙ্কিমচন্দ্রের কোনো উপন্যাসেই নাই। ইহাতে একটি ঘটনা, একটি চরিত্র, একটি বাক্য কম বা বেশি নাই। এই ইকোনমি অফ মিনস ইনভার্টেড কমার মধ্যে বঙ্কিমের
সকল উপন্যাসেরই বিশিষ্ট গুণ হইলেও বিষবৃক্ষ ইহার চূড়ান্ত হইয়াছে। যেহেতু বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্রের কবিমানস ও কবিকল্পনার একটি পরিপক্ক ফল, অতএব আরেকবার ইহার ভাববস্তু বিশ্লেষণ করিয়া দেখা যাক। পূর্বে বলিয়াছি, পুরুষ চরিত্র এখনো গৌণ হইয়া আছে। নারী, প্রেম ও নিয়তি এই তিনটেই মুখ্য। বঙ্কিমচন্দ্র বোধহয় প্রথম হইতেই, অর্থাৎ তাহার কবি জীবনের আরম্ভেই প্রেমকে সকল বিষের বিষগ্ন ঔষধ বলিয়া দৃঢ় প্রত্যয় করিয়াছিলেন। এই প্রেম কি, ইহার বিশুদ্ধ রূপ কি, তাহার আখ্যানে প্রায় সকল উপন্যাসেই তিনি কতবার কত কথাই বলিয়াছেন। শেষ পর্যন্ত তিনি উহাকেই মানব জীবনের শ্রেষ্ঠ সাধন ও শ্রেষ্ঠ আশীর্বাদ বলিয়া বিশ্বাস করিয়াছিলেন। মৃণালিনী উপন্যাসের এক স্থানে মনোরমা বলিতেছে, পৃষ্ঠা 32, তুমি পুরাণ শুনিয়াছ? আমি পণ্ডিতের মুখে তাহার গূঢ়ার্থ সহিত শুনিয়াছি। লেখা আছে, ভগীরথ গঙ্গা আনিয়াছিলেন। এক দাম্ভিক মত্ত হস্তি তাহার বেগ সংবরণ করিতে গিয়া ভাসিয়া গিয়াছিল। ইহার অর্থ কি? গঙ্গা প্রেম প্রবাহ স্বরূপ। ইহা জগদীশ্বর পাদপদ্ম নিঃসৃত, ইহা জগতে পবিত্র। যে ইহাতে অবগাহন করে সেই পুণ্যময় হয়। ইনি মৃত্যুঞ্জয় জটা বিহারিণী। যে মৃত্যুকে জয় করিতে পারে সেও প্রণয়কে মস্তকে ধারণ করে। আমি যেমন শুনিয়াছি ঠিক সেইরূপ বলিতেছি। দাম্ভিক হস্তি দম্ভের অবতার স্বরূপ, সে প্রণয় বেগে ভাসিয়া যায়। ইহা বঙ্কিমেরই কথা। এমন অনেক কথা, নিজের কথা তিনি তাহার উপন্যাসের বহু স্থানে বলিয়াছেন। ইহাই তাহার আত্মগত ধর্মমন্ত্র। ওই ধর্মমন্ত্র ধরিয়া তিনি বহু তত্ত্ববিচার তাহার প্রবন্ধ গ্রন্থাবলীতে করিয়াছেন। ওই প্রেমের আদর্শ যেমন উচ্চ, উপন্যাসগুলিতে জীবনের বাস্তবের সহিত তাহার দ্বন্দ্ব তেমনি ভীষণ। সেই দ্বন্দ্ব উপন্যাসিক নায়ক জীবনের দ্বন্দ্বই নয়, তাহার কবি হৃদয়ের দ্বন্দ্ব কাব্যগুলিতে একটি অপূর্ব রসের সঞ্চার করিয়াছে। বিষবৃক্ষেই তাহার প্রথম প্রকৃষ্ট প্রকাশ, এবং সেই কারণেই এই উপন্যাস এমন ঘনঘোর ট্র্যাজেডির মেঘে মেদুর হইয়া উঠিয়াছে। বিষবৃক্ষে প্রেমের যে রূপবিকাশ আছে তাহা তিনজন নারীকে আশ্রয় করিয়া। এই তিনই বঙ্কিমচন্দ্রের সেই প্রেমারতির দীপশিখাকে তিন দিকে হেলাইয়াছে। একটি তাহার সেই স্বপ্নরচিত প্রেম প্রতিমা, কুন্দনন্দিনী আয়েশারই নব সংস্করণ। সেই আদর্শ প্রেমের পরাশক্তি কবি সেই মানসিক প্রেমকে এমন পেলব কোমল অথচ এমন আত্মসমাহিত অসীম হৃদয় বলের অধিকারিণী রূপে আর কোনো কাব্যে রক্ত মাংসের দেহ ধারণ করিতে দেখি নাই। বস্তুত বঙ্কিমচন্দ্রের কাব্যসৃষ্টির শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে ইহা অতুলনীয়। কুন্দের মৃত্যুকালীন সেই রূপ, তাহার সেই বিষ নীল অধরপুটের অন্তিম হাসি রেখা বাস্তবতর বাস্তব বলিয়া মনে হইলেও তাহা কবিত্বের পরাকাষ্ঠা। শেক্সপিয়ারের নায়িকা মরণাহত ডেসডিমোনাও বোধহয় এমন হাসি হাসিতে পারে নাই। প্রেমের সেই আত্মবিসর্জনের মধ্যে নারীর যে অসীম শক্তি, অতখানি কোমলের মধ্যেও ওই কঠিন আত্মস্থতা, উহাই ছিল বঙ্কিমের ধ্যান কল্পনার ইষ্টমূর্তি। আরও দেখা যায় যে ওইরূপ প্রেম নারী প্রকৃতিতেই সম্ভব, পুরুষ প্রকৃতিতে নয়। পরে দেখিব পুরুষের প্রকৃতিতে পুরুষ ধর্মেরই উপযোগী করিয়া তিনি এই আত্মজয়ী অথচ পূর্ণ হৃদয় প্রেমকে প্রতিষ্ঠিত করিবার প্রয়াস পাইয়াছিলেন। কিন্তু সে এই প্রেম নয়। অতএব নারী ও প্রেম এই দুইটি নাম অবিচ্ছেদ্য হইয়া উঠিল। ওই প্রেমকে শিব জটা নির্গলিত পবিত্র ভাগীরথী ধারা বলিয়া ভারতীয় আদর্শে শোধন করিয়া লওয়াই উচিত বটে। কিন্তু আসলে উহার সাক্ষাৎ প্রেরণা আসিয়াছে ইউরোপীয় কাব্য হইতে। উহা ভারতের সেই আধ্যাত্মিক বা পুরুষতান্ত্রিক প্রেম নয়, উহা প্রকৃতিতান্ত্রিক। বঙ্কিমচন্দ্রের সমগ্র কাব্য প্রেরণার মূলে ওই প্রেমতত্ত্বই যেমন প্রবল ও প্রধান হইয়া আছে, তেমনি উহাকে লইয়াই বা উহাকে সর্বস্ব করিতে গিয়াই তাহার কবি হৃদয়ের আর এক দ্বন্দ্ব শেষ পর্যন্ত প্রশমিত হয় নাই। তাহার সেই জীবন জিজ্ঞাসার একমাত্র সমাধান হইয়া দাঁড়াইয়াছিল ওই প্রেম। পুরুষকে ওই নারী প্রেমের মূল্য দিতে হইবে।
সেই মূল্যই পুরুষের বিশুদ্ধতম পৌরুষ। বঙ্কিম অতঃপর কতরূপে ইহা পরীক্ষা করিয়াছেন, কিন্তু শেষ পর্যন্ত ওই প্রেমে নারীর সহিত পুরুষের সামরস্য সাধন করিতে না পারিয়া হতাশ হইয়াছিলেন। পৃষ্ঠা 33। ইউরোপের প্রকৃতিবাদকে ভারতীয় অধ্যাত্মবাদের সহিত মিলাইতে না পারিয়া হাল ছাড়িয়া দিতে বাধ্য হইয়াছিলেন। সেই হাই স্পেকুলেশনস, SPECULATIONS ইনভার্টেড কমার মধ্যে, সেই হাই স্পেকুলেশন শেষে তাহার কবি শক্তিকেও পীড়িত করিয়া তুলিয়াছিল, পরে তাহা দেখিব। কিন্তু বিষবৃক্ষ উপন্যাসের ভাববস্তু কেবল উহাই নয়, পূর্বে বলিয়াছি, সেই এক অগ্নি 3 শিখায় জ্বলিয়াছে, কুন্দ, সূর্যমুখী ও হীরা। এক্ষণে হীরার কথা বলিব। আমার মনে হয় বিষবৃক্ষ উপন্যাসে বঙ্কিমের শুধু কবিশক্তিই নয়, তাহার কবি দৃষ্টি অতি গভীরে পৌঁছিয়াছে এই নারী চরিত্র সৃষ্টিতে। তাহার কবি প্রাণের মমতাময় মোমের পুত্তলি যেমন কুন্দনন্দিনী, তেমনি এই নারী মূর্তির গঠনে বঙ্কিম যে উপাদান মৃত্তিকা আহরণ করিয়াছেন, তা সেই আদি প্রকৃতির শক্তি মৃত্তিকা। যে দৃষ্টির সাহায্যে তিনি এই নারীর নারীত্বের, তাহার নারী আত্মার গূঢ়তম আবরণ উন্মোচন করিয়াছেন, সেই দৃষ্টি যে শেক্সপিরীয় দৃষ্টি, তাহাতেও সন্দেহ নাই। দৃষ্টি শেক্সপিরীয় হইলেও শেক্সপিয়ারও তাহার সেই দৃষ্টিতে নারীর এমন মূর্তি আর কোথাও নিরীক্ষণ করেন নাই। এক লেডি ম্যাকবেথ ও ক্লিওপেট্রা ছাড়া তিনি আর কোথাও নারীর অসংবৃত নগ্ন কামনার শক্তিমূর্তি চিত্রিত করেন নাই। কিন্তু তাহাতেও আহত নারীত্বের, পদাহত প্রেমের এমন ছিন্নমস্তা রূপ নাই। তাহার কারণ নারীর ইজ্জত, তাহার সেই আত্মার আত্মসম্মানের দৃঢ় মূল সতীত্ব সংস্কার ইউরোপীয় নারীর নারীত্ব সংস্কার নয়। এই জন্য নারী আত্মার এত বড় বিদ্রোহ আর কোথাও স্বাভাবিক বা সম্ভব নয়। কিন্তু হীরা সেই বৈধর্ব ব্রত ভঙ্গকারী যে প্রেম, যোগভ্রষ্ট সন্ন্যাসীর উৎকট লালসার মতোই তাহার জীবনে অগ্নিকাণ্ড ঘটাইল। সেই প্রেম কেমন? তাহা অন্ধ প্রাকৃতিক শক্তির মতোই সকল ন্যায় অন্যায় হিতাহিত বিচারকে নিমেষে উড়াইয়া দেয়। বিষবৃক্ষের ওই অনুপম ঘটনা সংস্থানে এক দুর্লঙ্ঘ নিয়তির তাড়নায় ওই যে এক প্রখর বুদ্ধিমতী আত্মশাসনপটু গভীর হৃদয়া নারী নিজের গোপনতম মর্মস্থল অনাবৃত করিয়া শেষে যেন সর্বস্ব হারাইয়া সৃষ্টি ধ্বংস করিতে উদ্যত হইয়াছে, এবং সেই ধ্বংসানলের শিখার মতো তাহার কেশবাস উড়াইয়া নিজেও ধ্বংস হইয়া গেল। নারী জীবনের এমন ট্র্যাজেডি, নারীর এমন ট্র্যাজিক চরিত্র বঙ্কিম আর কোথাও এমন সহানুভূতিশীল কবিদৃষ্টি সহকারে অঙ্কিত করেন নাই। ইহার পর রোহিণী ও শৈবলিনীতে নারীর দেহপ্রাণের সেই মৃত্যুগভীর পিপাসা এমন একমুখী বা নির্দ্বন্দ্ব হইয়া উঠে নাই। নারীত্বের একটা মূল স্বভাব এমন অখণ্ড আকারে প্রকাশ পায় নাই। আমি বিষবৃক্ষের এই সমালোচনায় আমার প্রসঙ্গ হইতে কিছু দূরে গিয়া পড়িয়াছি। উপন্যাসের প্রেরণামূলে কবি মানুষের পরিচয় ছাড়িয়া উহার অন্তর্গত পাত্রপাত্রীর চরিত্র বিশ্লেষণে প্রবৃত্ত হইয়াছি। ইহার প্রয়োজন ছিল। আমার প্রতিপাদ্য এই যে, এখন হইতে বঙ্কিমচন্দ্রের কবি মানুষে ইউরোপীয় জীবনের ও কাব্যের, বিশেষ করিয়া শেক্সপিয়ারের ভাবদৃষ্টি প্রাধান্য লাভ করিয়াছে, অথচ বঙ্কিমচন্দ্রের ব্যক্তি মানুষ জীবনের সেই সমস্যার সমাধানে যে একটি পরম ও চরম তত্ত্বের সন্ধানে ব্যাপৃত আছে, তাহা ক্রমেই এই ইউরোপীয় জীবন দৃষ্টির বিরোধী হইয়া উঠিয়াছে। এই দ্বন্দ্ব ক্রমেই ঘনাইয়া উঠিয়াছে। পৃষ্ঠা 34। একদিকে ওই প্রকৃতির অল্লঙ্ঘ শাসন, অপরদিকে পুরুষ আত্মার মুক্তি অভিযান, এই দুইয়ের সংঘর্ষ পরবর্তী উপন্যাসগুলিতে উত্তরোত্তর বাড়িয়া উঠিয়াছে। কিন্তু তাহাতেও দেখা যাইবে বঙ্কিমের কবিচিত্ত তাহা সেই অপর চিত্তের আদেশ কিছুতেই শিরোধার্য করে নাই। সেই দুইয়ের যে লুকাচুরি, তাহাই পাঠক সাধারণকে বিভ্রান্ত করে।
কিন্তু একটু ভিতরে দৃষ্টি করিলেই দেখা যাইবে বঙ্কিমের কবিচিত্রের পূর্ণ বিকাশ ঘটিয়াছে যে কয়খানি উপন্যাসে, কেবল সেগুলিতেই নহে, পরে সেগুলিতে তিনি যেন সেই অপর চিত্তের আদেশ পালন করিতেই উন্মুখ হইয়াছেন, তাহাতেও একটা স্পষ্ট জোর জবরদস্তি আছে। কাহিনীগুলিতে যে জীবন দর্শন আছে, তাহার সহিত তাহার মনোগত আদর্শের সঙ্গতি নাই। শেষে যেন তাহার কবি জীবনেও একটা ট্র্যাজেডি ঘটিয়াছে, কিন্তু সে আলোচনা পরে। দ্বিতীয় বক্তৃতা এখানেই শেষ হলো।